হ্যালো, রুবেল ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? এই তো ভাই, ভালো। কি খবর? কি অবস্থা যাওয়ার? আলহামদুলিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম অর্ক ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? এই তো ভাই, ভালো। রুবেল ভাই, আমরা কি 5 মিনিট পরে শুরু করবো নাকি এখনই শুরু করবো? ভাইয়া আমরা হচ্ছে 1 মিনিট পরেই শুরু করি, যেহেতু 30 হয়ে গেছে আমরা 1 থেকে 2 মিনিট পরে শুরু করি ভাই। ভাই একেবারে 35-এ শুরু করি নাকি? আসসালামু আলাইকুম স্টুডেন্ট, তোমরা হচ্ছে অনেকেই বলতেছো যে কেন শুরু হইতেছে না, সাইলেন্ট কেন, অনেকেই ফেসবুকে নক করতেছো। তো হচ্ছে আমরা শুরু করবো, এই তো ভাইয়া তো লিখেই দিছে আর কি, স্টার্ট 7:35 PM তো লিখেই দিছে। জবাব ভাইয়া শুনতে পাচ্ছেন? জি রুবেল ভাই, আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, আপনি চাইলে হচ্ছে কিছু কথাবার্তা বলতে পারেন, বা অর্ঘ ভাই আপনিও বলতে পারেন। আচ্ছা স্টুডেন্ট, হচ্ছে আমাদের শুরু করার আগে তোমাদের যদি কোনো উদ্দেশ্যে কোনো মানে প্রবলেম ফেস করে থাকো, তাহলে তুমি এখন চ্যাটে জানাতে পারো, আর যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড আছো তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারো। আচ্ছা শিশু লিখছো ভাই, অনলাইন অফলাইনে কবে ক্লাস হবে? এটা তোমরা অবশ্যই জানতে পারবে, যদি এরকম হয় আমরা অবশ্যই জানাই দিব। আচ্ছা তোমরা মনে হয় অনেকেই, মানে অনেকে বলতে সবাই রুটিনটা ডাউনলোড করছো, আমি তারপরে একবার একটু বলে দিই। আমাদের হচ্ছে আজকে হায়ার ম্যাথ এবং আইসিটি দুইটা ক্লাস হচ্ছে একসাথে। আর আমাদের হচ্ছে ডেইলি যে লাইভ এক্সাম, আজকে হচ্ছে কেমিস্ট্রি প্লাস বায়োলজি, যেটা আগে ক্লাস 26 তারিখে ক্লাসটা হয়েছিল ওটার উপর পরীক্ষা হচ্ছে। তোমরা অনেকে পরীক্ষা অ্যাটেন্ড করছো, যারা অ্যাটেন্ড করো না পরীক্ষা অ্যাটেন্ড করবা। আর এরপরে আমাদের 30 তারিখে হচ্ছে বাংলা এবং ইংরেজি একটা ক্লাস আছে, এবং ওই দিনকে হায়ার ম্যাথ এবং আইসিটি এক্সাম হবে, আজকে যেটা ক্লাস হচ্ছে। এরপরে হচ্ছে 31 তারিখে একটা ডেইলি এক্সাম হবে বাংলা এবং ইংলিশের উপর। তোমরা সবাই রুটিনটা ডাউনলোড করছো, যদি কেউ করে না থাকো তাহলে রুটিনটা অবশ্যই ডাউনলোড করে নিও, কারণ সবকিছুই দেওয়া আছে। আচ্ছা সিফাত আহমেদ লিখছো মেইন কোর্সের রুটিন কবে দেওয়া হবে? মেইন কোর্সের রুটিন কিন্তু আমরা অলরেডি আপলোড করে দিচ্ছি, তোমরা ওইখান থেকে ডাউনলোড করতে পারবা। তুমি চাইলে ক্লাসটা শেষ করে ওখান থেকে ডাউনলোড করে নিও। আমাদের 2 তারিখ থেকে শুরু হচ্ছে। আচ্ছা আমাদের ফেসবুকে হচ্ছে শাকিল মন্ডল নামে একজন ভাই লিখছো হচ্ছে আমি জুম থেকে দেখতে পারছি না। আচ্ছা আমাদের জুমে হচ্ছে অনেক ফ্রি কোর্সের যেটা রেজিস্ট্রেশন তুমি মনে হয় করো নাই, যদি রেজিস্ট্রেশন করে থাকো ওখানে লগ ইন করলে তোমার প্রোফাইলে অলরেডি ক্লাসটা শো করবে। এরপর আমাদের আরেকটা ফ্রি ক্লাস যেহেতু আছে, তুমি হচ্ছে ওটা রেজিস্ট্রেশন করে নিও, যদি না করে থাকো তোমার প্রোফাইলে হচ্ছে যে পাঁচটা যে ক্লাসগুলো আমাদের হয়ে গেছে সবগুলাই পেয়ে যাবা, পিডিএফ পাবা এবং রিপ্লে ভিডিও সবগুলাই পেয়ে যাবা। রুবেল ভাই, তাহলে নাকি তাহলে মনে হয় আমরা শুরু করি নাকি? হ্যাঁ ভাই আমরা শুরু করি। আচ্ছা, ওকে। সবার কি খবর একটু জানাও তো আমাকে চ্যাট বক্সে। সবাই কি ভালো আছো?
চ্যাট বক্স একটা জানান আমাকে। জোস নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছি যে আজকে অনেকে মোটামুটি সবাই দেখতেছি মোটামুটি ভালোই আছেন। তো আজকে হচ্ছে, হ্যাঁ আমিও ভালো আছি। আজকে হচ্ছে আপনাদের হায়ার ম্যাথ ক্লাস আছে এবং হচ্ছে আপনার আইসিটি ক্লাস আছে, ঠিক আছে? তো তো হায়ার ম্যাথে আমি হচ্ছে, আমাকে তো মনে হয় চেনার কথা, আমি গত একদিন তোমাদের ক্লাস নিয়েছিলাম। আর হচ্ছে আপনাদের সাথে আইসিটি তে ক্লাসে আছে আপনাদের জাওয়াত ভাই, সবার অনেক প্রিয়। তো আমরা দুজনে আজকে দুইটা ক্লাস নিব। তো চলো, হ্যাঁ আমরা হচ্ছে সবাই হচ্ছে শুরু করে দিই ক্লাসটা নাকি? আচ্ছা, ওকে, ইনশাল্লাহ চলো শুরু করি। আচ্ছা, আমাদের প্রথমে আমাদের ম্যাথস রিলেটেড কিছু রিটেন প্রবলেম এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে রিটেন প্রবলেম আছে আমাদের আজকে 4টা চ্যাপ্টার আছে। একটা হইলো তোমাদের মোস্ট প্রবাবলি হচ্ছে চ্যাপ্টার গুলো হলো, একটা হচ্ছে তোমার অসীম ধারা, একটা হচ্ছে ত্রিকোণমিতি, একটা সূচক, আর একটা হচ্ছে তোমার স্থানাঙ্ক জ্যামিতি, ঠিক আছে? এই 4টা চ্যাপ্টার আমাদের আজকে আছে। এর মধ্যে আমরা আজকে একটুখানি তোমাদেরকে বেসিক্যালি একটু অল্প সময়ের মধ্যে যতটুকু কভার করা যায় এই চ্যাপ্টার গুলো সেগুলো কভার করব। প্রথমে আমাদের কিছু রিটেন পার্ট আছে। তো প্রথমে দেখো তোমার লেখা আছে কি বলতো, যে এটার অসীমতক সমষ্টি নির্ণয়, ঠিক আছে? তো অসীমতক সমষ্টি নির্ণয় কিভাবে করে, তো এটাকে আগে তোমাকে আগে তো ধারার মাধ্যমে প্রকাশ করতে হবে। তো 0, 1, 2 পৌনঃপুনিক, এই কথাটার মানে কি? যে 0.12, 1, 2, 1, 2, 1, 2 এরকম ভাবে জিনিসটা চলতে থাকবে, তাই না? তো এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে 0.12 প্লাস 0.0012 প্লাস 0.4012, এরকম ভাবে একটা অসীম ধারা তৈরি করা কিন্তু যাবে অসীম পর্যন্ত। তো অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলছে, তার মানে বেসিক্যালি এই পৌনঃপুনিকের আসলে এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো তোমরা হচ্ছে এখানে কি করবা, দেখো এখানে প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে এটা একটা কি, অসীম গুণোত্তর ধারা, যার প্রথম পদ কত? যার প্রথম পদ হচ্ছে এ, এটা হলো 0.12। তারপরে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, আর এটা কি দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, তাহলে এটা কত আসবে? তুমি যদি বের করো 0.0012 ডিভাইডেড বাই 0.12, এটা করলে কত আসে বলো তো আমাকে, একটু চ্যাট বক্সে জানাও তো দেখি সবাই, আমাকে একটু চ্যাট বক্সে জানাও তো সবাই কত আসে। তোমরা মনে হয় চ্যাট বক্সে অনেকে বের করে ফেলছো 1/100, মানে 0.01 আসে। ওকে, অনেকে এটা বের করছো। তাহলে এস ইনফিনিটি ফর্মুলা কি ছিল? আমাদের ফর্মুলা ছিল a/1 - r। তাহলে বসায় দাও 0.12 বাই কত, 1 - 0.01। এটা হিসাব করলে তোমাদের আসবে 0.12 ডিভাইডেড বাই 0.99। তাহলে এই যে এইখান থেকে দেখো দুইটার পরে দশমিক আছে, এখানে দুইটার পরে দশমিক আছে, তুমি বের করে দিলে কি আসবে? 12/99, এটাই আনসার। তো 12/99 কে তুমি যদি একটু কাটাকাটি করো, 3 দিয়ে মনে হয় আমরা কাটতে পারি এটাকে, তাই না? 3 × 4 = 12, আর 3 × 33 কত, 99। অ্যান্সার আসবে 4/33। ওকে, আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে শিষ্য, তোমাকে, তুমি গত দিন ক্লাসে ছিল না? গতদিন হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের ক্লাসে ছিল, ওই দিন কিন্তু আমি তোমাকে ওই এটা সম্বন্ধে আইডিয়া দিছিলাম, ঠিক আছে শিষ্য, তুমি যেটা প্রশ্ন করছো। তো গতদিন অ্যাসাইনমেন্টের ক্লাসে কিন্তু আমি বলে দিছি জিনিসটা। তো আজকে কিন্তু অত এক্সপ্লেন করার সময় নেই, আজকে অনেকগুলো চ্যাপ্টার আমাদের কিন্তু আছে। আচ্ছা, তাহলে চলো পরের অঙ্কটাতে আমরা একটু চলে যাই। দেখো, a cos থিটা মাইনাস b sin থিটা ইজ ইকুয়াল টু কি c। তাহলে আমাদেরকে এটার ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখন আচ্ছা, তোমরা অনেকে বলতেছো যে ভাই এটা শর্টকাটে করতে চাইলে কিভাবে করে, তোমাদের কি মনে আছে শর্টকাটে কিভাবে করে? শর্টকাট মনে আছে? কি করতে হয়? এই যে 12 আছে, লিখো তুমি 12, তারপরে এই যে পৌনঃপুনিকের আগে যা আছে এটা বিয়োগ করতে হয়। তো পৌনঃপুনিকের আগে 0 আছে, তুমি 0 লিখলা। আর যতগুলা পৌনঃপুনিক ততগুলা 9, আর পৌনঃপুনিক ছাড়া এখানে এক্সট্রা কিছু নাই, তাহলে আর শূন্য নাই, তাহলে অ্যান্সার আসবে কত, 12/99। তোমাদের মনে হয় এটাও মনে আছে না? শর্টকাটে যেটা করি আমরা, এটা করলেও তোমার কি আসবে, 4/33, এভাবেও করা যায়। আচ্ছা, তো যাই হোক, পরের পোর্শনটাতে আমরা চলে যাচ্ছি, এগুলো তোমরা মোটামুটি পারো। এটা খুবই বিখ্যাত একটা অঙ্ক, যে আমাদের a cos থিটা মাইনাস b sin থিটা, হ্যাঁ, ইজ ইকুয়াল টু c হইলে আমাদেরকে এটার ভ্যালুটা বের করতে হবে। তাহলে খেয়াল করো, এইখানে আমরা বলতে পারবো কি বলতো, এটা যদি আমরা বর্গ করে দিই, a cos থিটা মাইনাস b sin থিটা, এটাকে স্কোয়ার করলে তোমার চলে আসবে ডান পাশে হচ্ছে c স্কোয়ার। তো এটাকে বর্গ করলে কি আসবে? এখানে আসবে a স্কোয়ার cos স্কোয়ার থিটা মাইনাস 2ab cos থিটা sin থিটা, প্লাস কি আসবে, প্লাস আসবে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি আসবে, সি স্কোয়ার। দেখো তো তোমরা সবাই বুঝতে পারছো কিনা এটা? এটা মনে হয় আমরা সবাই বুঝতে পারছি। এখন খেয়াল করো,
আমাদের এখানে এর সাথে ছিল কস থিটা, আর প্রমাণ করতে বলছে কি এর সাথে সাইন থিটা, দেখছো? আবার এখানে বি এর সাথে ছিল কি, বি এর সাথে ছিল হচ্ছে সাইন থিটা, আর প্রমাণ করতে বলছে কি বি এর সাথে কস থিটা। তাহলে এই যে এর সাথে কস থিটাটা ছিল, এটাকে যদি আমি সাইনে কনভার্ট করতে চাই, তাহলে এই কজ স্কোয়ার থিটাকে আমি এইভাবে লিখবো যে এ স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? মাইনাস 2ab সাইন থিটা কস থিটা। আর এইখানে দেখো আমাদের এই যে বি সাইন থিটা ছিল, আমাকে বানাইতে হবে বি কস থিটা। তার জন্য আমরা যেটা করব যে এই যে সাইন স্কোয়ার থিটাকে লিখবো যে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এটার মানটা চলে আসবে তোমার সি স্কোয়ার। দেখো তো আমরা সবাই এটা বুঝতে পারছি কিনা? আমরা মনে হয় সবাই এটা বুঝতে পারছি, তাই না? এই যে কজ স্কোয়ারকে আমরা লিখছি কি 1 মাইনাস সাইন স্কোয়ার, সাইন স্কোয়ারটাকে আমরা লিখছি কি 1 মাইনাস কজ স্কোয়ার, আর কিচ্ছু করি নাই। তাহলে এখন তুমি যদি গুণ করে দাও, দেখো তো কি ঘটনা ঘটে। এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস কত 2ab সাইন থিটা কস থিটা প্লাস আসতেছে কি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এটা ইজ ইকুয়াল টু আসতেছে সি স্কোয়ার। তো দেখো এটার সামনে একটা মাইনাস আছে, এটার সামনে একটা মাইনাস আছে, এটার সামনে একটা মাইনাস আছে। তো মাইনাস আলাগুলারে যদি আমি ডান পক্ষে নিয়ে যাই, আর বাকি পার্টগুলো সবগুলোকে যদি আমি বাম পক্ষে রেখে দিই, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসো, দেখো তো এটা তোমরা বুঝতে পারো কিনা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা যদি করি তাহলে দেখো এখানে আমাদের এরকম আসছে যে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab, তারপরে কি সাইন থিটা কস থিটা, এটা প্লাস হয়ে যাবে এই পাশে আসলে, প্লাস কি হবে বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। দেখো তো তোমরা সবাই এটা বুঝতে পারতেছো কিনা কি করছি আমরা, যে আমরা এই যে যেগুলোর সামনে মাইনাস ছিল এগুলোকে সব ডান পাশে নিয়ে গেলাম, আর যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে এক পাশে নিয়ে আসছি। তাহলে দেখো কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এখানে লিখতে পারবা তুমি কি বলতো এ সাইন থিটা এটার কি হোল স্কোয়ার, আবার এখানে কি বলতো বি কস থিটা এটার উপরে কি আছে হোল স্কোয়ার প্লাস 2 এ সাইন থিটা তার সাথে কি বলতো বি কস থিটা, এরকম একটা জিনিস কিন্তু আমাদের আছে। তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি এটার উপরে আবার একটা কি আছে হোল স্কোয়ার। তাহলে এটাকে বর্গমূল করে দিলে কি হবে বলতো, আমি যদি এখানে লিখি যে এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এটার মানটা হয়ে যাবে দেখো প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা আনসার। প্লাস মাইনাস দিও কিন্তু। সবাই কি বুঝতে পারছি? জানো তো আমাকে এখানে একটু জানো তো বর্গমূল করলে কিন্তু এটা প্লাস মাইনাস আসবে, তাই না? ওকে, ভেরি গুড। তাহলে চলো এখন আমরা পরেরটাতে চলে যাচ্ছি। ওকে, দেখো এই অঙ্কটা কি বলা হয়েছে যে এর মান যদি এটা হয় তাহলে আমাকে এইটার মানটা বের করতে হবে। এই যে এ কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 6a মাইনাস কত বলতো 6a মাইনাস 2, এটার ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো এইখানে 2 এর পাওয়ারটা আছে ভগ্নাংশ, এখানে 2 এর পাওয়ারটা আছে কি ভগ্নাংশ, আর বাকিগুলাতে পূর্ণ সংখ্যা। তো আমরা যেটা করতে পারি যে পূর্ণ সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে এসে ভগ্নাংশগুলোকে আলাদা আলাদা করে ফেলি, যে 2 টু দি পাওয়ার 1/3 এটা করে ফেললাম। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখি, পরে আমাদের কাজে লাগতে পারে। তো এখন দেখো ওই যে কিউব রুট যেহেতু আছে সবার নিচে, আমরা দুই পাশে যদি ঘন করে দেই তাহলে a মাইনাস 2 কি হবে হোল কিউব, আর এখানে হবে 2 টু দি পাওয়ার 2/3 প্লাস কত 2 টু দি পাওয়ার 1/3, এই পুরাটার পাওয়ার আসবে কত কিউব। তাহলে এখানে তুমি যদি হিসাব করো এ কিউবে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এরকম একটা রেজাল্ট আমাদের চলে আসবে। আর এটা কি হবে, এটা হবে তোমার 2 টু দি পাওয়ার 2/3 হোল কিউব প্লাস 3 2 টু দি, আচ্ছা এ কিউব প্লাস বি কিউব, এভাবে ফর্মুলাটা আমরা বসাই, এ কিউব প্লাস বি কিউব মাইনাস না প্লাস 3ab ইন্টু কত, ইন্টু আমরা লিখতে পারবো হচ্ছে এ মাইনাস এ প্লাস বি, এরকম জিনিস দেখা যাবে। দেখো তো বুঝতে পারছো কিনা তোমরা সবাই? সামি ওটা আমরা রেগুলার ক্লাসে এক্সপ্লেন করবো, ঠিক আছে? আজকের ক্লাসে হয়তো সময় পাবো না এত ডিটেলসে। ওকে, আজকের ক্লাসে ওইটা আমরা তো সময় পাবো না, আজকে রেগুলার যে আমাদের ওই এয়ার ক্লাসটা যেটা থাকবে সেটাতে আমরা এক্সপ্লেন করবো। তো দেখো এখানে কি আছে যে এ কিউব মাইনাস 3 বাই, এখানে আসলে কি হয়ে যাচ্ছে 6a স্কোয়ার, ঠিক আছে 6a স্কোয়ার, আর 3 এ 4 এ 12a, আর 2 কিউবের ভ্যালু আসছে 8। আর এইখানে দেখো
এই যে 2 টু বাই 3 সাথে 3 করলে দেখো 2 স্কোয়ার হয়ে যায়, 2 হয়ে যায়। আর এখানে কি আসতেছে বলতো, এই যে 3 2 প্লাস 1/3, আর এইটার মানটা 1 নাম্বার সমীকরণ থেকে আমরা লিখতে পারবো হচ্ছে a-2। দেখো তো বুঝতে পারছে কিনা, দেখো তো বুঝতে পারছি কিনা আমরা সবাই, বুঝতে পারছি? এটা 1 নাম্বার থেকে, রাইট, 1 নাম্বার থেকে। এখন এখন দেখো তো ভাইয়া, এইখানে আমরা করে ফেললাম যে a³ -6a² প্লাস 12a-8, 4 আর 1 5 হচ্ছে এখানে। আর এখানে দেখো এটা 2 হয়ে যায়, 2 প্লাস 1/3 করলে 2 হয়ে যায়, 6a-2। আর বাকিটা মনে হয় আমার আর করার দরকার নাই। a³ -6a² প্লাস কি আসলো 12a-8-5 না ইকুয়াল টু 5 প্লাস 6a-12। তো এই যে তোমার 12 এর সাথে 6 এ কাটলে একটা 6 এ থাকে, আর তুমি বুঝতে পারতেছো যে এখানে আমার একটা থাকতেছে কি বলতো -4, -4 না -4 থাকতেছে। কোন জায়গায় কোন রকম ভুল না করে থাকলে, ভুল মনে হয় করছি নাকি, কোনটা 6 হবে বলতো, কোথায় 6 হবে? 6×2 = 12, 6×2 = 12, কোথায় কোন জায়গায় ভুল করছি আমাকে একটু জানাও তো ভাইয়া। ও a-2, 5 লিখছি না, ওটা 6 হবে, রাইট, থ্যাংক ইউ। এটা 5 হবে, এটা 6 হবে, রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন আমাদের সুন্দর করে মিলে যাচ্ছে, তাই না, যে a³ -6a² প্লাস 6a, আর এখানে 4 আর এখানে বাদ দিলে থাকে কত বলতো 2। তাহলে এটা এই পাশে আনলে কি হবে, a³ -6a² প্লাস 6a-2 ইকুয়াল টু কত, 0। সবাই কি বুঝতে পারছি, জানো তো আমাকে, সবাই বুঝতে পারলে আমাকে একটু জানাও তো, একটু বড় ম্যাথ বাট আশা করি পারবা, ঠিক আছে। আচ্ছা, তোমরা অনেকে প্রশ্ন করতেছো যে ভাইয়া এইখানে আপনি কি বসাইছেন, a³ -3a² b প্লাস 3ab² আর b³ বসাইছেন, আর এখানে বসাইছেন s³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b। কেন এরকম ভাবে বসাইলাম জানো? কারণ হচ্ছে আসলে এই ফর্মুলা আর এই ফর্মুলা একই, জাস্ট এখানে একটা কমন নেওয়া হয়েছে। তো কমন নিয়ে লিখলে কি সুবিধা হয়, যে এই জিনিসটার মানটা আমরা a-2 বসাইতে পারবো, যে ছোট করে ফেলা যাবে আর কি এই অংশটা। এই জন্য আমরা এখানে উৎপাদকে মানে হচ্ছে এই ফর্মুলাটা বসাইছি, আর এখানে জাস্ট আমাকে মান বের করতে হবে বলে জাস্ট নরমাল মান বসাই দিছি। এইখানেও আমরা এই ফর্মুলার মতো করে বসাইতে পারতাম, বাট তাহলে তোমার আরেকবার একটা লাইন বেশি করে কমন নিতে হতো, সেটা আর আমরা করি নাই, যে কমন নিয়ে রেখে যে ফর্মুলাটা আছে ওটাই বসাই দিছি। বুঝতে পারছি সবাই কেন এটা করছি, দুই পাশে দুই রকম ফর্মুলা কেন ব্যবহার করছি, বুঝছো সবাই? জানাও তো আমাকে একটুখানি। ওকে, এখন মনে হয় বুঝতে পারছি সবাই। আচ্ছা, এরপরে চলো পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, তো এইটার মানটা দেয়া আছে যে a² কত 1/x, আর হচ্ছে কি b² 1/y, c² 1/z, এটার মানটা দেয়া সমান, এবং abc এর মানটা হচ্ছে 1। ওকে, তাহলে কি ঘটনা ঘটতেছে দেখো, এখানে a² 1/x সমান b² 1/y সমান c² 1/z, এই সবগুলা মিলায় আমরা ধরতে পারি না যে একটা ধ্রুবক, সবগুলার কনস্ট্যান্ট, মানে এটাকে সবগুলা যেহেতু সমান, তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি যে এটা কে এর সমান। ঠিক আছে তো, সবাই বুঝছেন তো যে আমরা এখানে কে এর সমান ধরছি? আচ্ছা, যদি ধরি তাহলে দেখো ভাইয়া, এই যে এখান থেকে কি লিখতে পারবো, তাহলে আমরা কি এটা লিখতে পারবো যে a² 1/x এটার মানটা হচ্ছে কে। ওকে, তাহলে তোমার এর মানটা আমরা লিখতে পারবো, দেখো তো, বা এরকম ভাবে লিখতে চিন্তা করতে পারো যে a² 1/x এর পাওয়ারটা আমি x নিলাম, আর এখানে k² নিলাম কি x, দুই পাশে আমি x নিলাম। তাহলে এই যে x আর x কাটা যাবে, তাহলে এর মানটা হয়ে যাবে k²x, এর মানটা হয়ে যাবে k²x। তো সিমিলারলি আমরা কি বলতে পারবো বলতো, b এর মান k²y, c এর মানটা হবে k²z। দেখো তো তোমরা সবাই বুঝো কিনা, জানাও তো আমাকে একটুখানি। যেহেতু সমান, তাহলে আলটিমেটলি এটাকে আমরা জেনারেলি ধরে নিচ্ছি যেটা কে এর সমান। তাহলে এই যে a² 1/x এটা সমান কে হবে, তাহলে উভয় পক্ষে পাওয়ার যদি আমি x নেই, তাহলে x কাটাকাটি গেলে এখানে a থাকে, এটা ভ্যালুটা আসে k²x। তাহলে b এর ভ্যালুটা হবে k²y, c এর ভ্যালুটা হবে কি k²z। সবাই মনে হয় এটা বুঝতে পারছো? ওকে, তাহলে এখন দেখো, আমাদেরকে আবার এটাও বলা আছে যে abc এর মানটা হচ্ছে 1, তাহলে এর ভ্যালুটা হচ্ছে k²x, b এর ভ্যালুটা হচ্ছে k²y, c এর ভ্যালুটা হচ্ছে k²z, এটার ভ্যালুটা হচ্ছে 1। তাহলে এটাকে লিখতে পারি k² x প্লাস y প্লাস z, আর এখানে হবে k²0। তো যেহেতু তোমার ভিত্তি সমান, তার মানে কি এই দুইটা কত আসবে বলতো,
এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা চলে আসবে তোমার হচ্ছে 0। এটাই তোমার কাছে কোশ্চেনে কিন্তু চাইছে। দেখো তো সবাই বুঝছি কিনা, জানাও তো আমাকে একটুখানি চ্যাট বক্সে। তোমরা অনেকেই দেখতেছি যে আগে থেকে উত্তর দিয়ে দিছো, তাই না? 0। আগেরটা 3 নাম্বার লাইন না বুঝলে একটু ভিডিও থেকে রিপিট করে দেখে নিতে হবে ভাই, আমরা আজকে আর ব্যাক করবো না, কোনো জায়গায় ব্যাক নাই, অনেক বড় ক্লাস, দুইটা সাবজেক্ট। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে এই তিনটা সমরেখ হলে টি এর মান বের করো। এই তিনটা সমরেখ হলে টি এর মান বের করো। তাহলে এ বি সি যদি সমরেখ হয়, তাহলে এ বি এর ঢাল আর কি বিসি এর ঢাল কি হবে? বিসি এর ঢাল কি সমান হবে না? তো ঢাল কিভাবে বের করে? কোটিদ্বয়ের অন্তর দেখো তো, 2 মাইনাস মাইনাস 1 বাই কি ভুজদ্বয়ের অন্তর টি মাইনাস 1। আবার এখানে কি কোটিদ্বয়ের অন্তর টি প্লাস 3 মাইনাস 2 ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর টি স্কোয়ার মাইনাস টি। ওকে, এরকম একটা জিনিস চলে আসবে। তাহলে উপরে পাচ্ছ তুমি 3 বাই টি মাইনাস 1, আর এখানে পাচ্ছ টি মাইনাস 1 বা টি প্লাস 1, আর এখানে কি টি স্কোয়ার মাইনাস টি। তাহলে এখন গুণ করে দিতে হবে, গুণ করলে আসবে 3t স্কোয়ার মাইনাস 3t, আর এখানে আসবে হচ্ছে টি প্লাস 1 ইন্টু টি মাইনাস 1, মানে তুমি বুঝতেই পারতেছো যে এটা হয়ে যাচ্ছে কি বলতো 3t স্কোয়ার মাইনাস 3t, আর এখানে আসতেছে টি স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে আসতেছে দেখো, এখানে কাটাকাটি করলে একটা 2t স্কোয়ার চলে আসবে, 2t স্কোয়ার মাইনাস 3t প্লাস 1 ইকুয়াল টু 0। বাকিটা তোমাদের মিডিল টার্ম করে বের করতে হবে। মিডিল টার্ম করলে কি 2 1 কে 2, তাহলে তুমি বলতে পারবা যে ভাইয়া 2t স্কোয়ার মাইনাস 2t মাইনাস টি প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে যদি 2t কমন নিয়ে ফেলি, তাহলে আসবে t মাইনাস 1, মাইনাস 1 কমন নিলে আসবে কি t মাইনাস 1। ঠিক আছে তো? তাহলে আলটিমেটলি কি 2t মাইনাস 1 আর একটা কি t মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে t এর মান হবে কত? 1/2, 1। এটা হচ্ছে আনসার। সবাই কি বুঝতে পারছি? জানাও তো আমাকে একটুখানি। মানে এখানে কি ঘটনা ঘটছে যে তিনটা বিন্দু একই রেখার উপরে আছে, তিনটা বিন্দু একই রেখার উপরে আছে। ওকে, তাহলে তিনটা বিন্দু যদি একই রেখার উপরে থাকে, তাহলে এদের এই এবিসি ওকে, এদের কি হবে বলো? এদের এই যে এবি রেখা যা বিসি রেখাও তাই, তাহলে আলটিমেটলি এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল একই। অনেকে বলছো যে ভাইয়া আমরা যদি ঢালের সূত্র অ্যাপ্লাই না করি, যদি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি হবে না ভাইয়া? তাহলে হবে। তুমি যে কোনো নাই না জানো না কেন, এ বি আর এসির ঢাল সমান হবে, এ বি আর বিসির ঢাল সমান হবে, এসি আর বিসির ঢাল সমান হবে। তুমি যদি বলো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। সবাই কি বুঝতে পারছো ঘটনাটা নাকি? ওকে, আশা করি। আরেকজন বলছো ভাইয়া ওই যে কোটিদ্বয়ের অন্তর ভুজদ্বয়ের অন্তর, আমি যদি 2 মাইনাস 1 এটা না লিখে যদি উল্টা লিখতাম, তাহলে দুইটাই উল্টা নিবা, যে এটাও উল্টা এটাও এইখান থেকে, যে এই 1 মাইনাস 2 করলে নিচেও 1 মাইনাস 2, 2 মাইনাস 1 করলে নিচেও কি 2 মাইনাস 1। ওকে ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে চলেন পরেরটাতে আমরা যাই। এখানে দেখো বলা হয়েছে এই ক্ষেত্র রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমাকে একটুখানি বলো তো ভাইয়া, যে এইটা দ্বারা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন হয়, তোমাদের কি এই সূত্রটা মনে আছে যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1? এইটা হচ্ছে সেই সরল রেখার সমীকরণ যা এক্স অক্ষ থেকে এ অংশ আর ওয়াই অক্ষ থেকে বি অংশ খণ্ডন করে। যারা যারা অ্যাসাইনমেন্টের ক্লাসে ছিলা, তাদেরকে আমি হচ্ছে এটা প্রমাণ করেও দেখাইছিলাম। তোমাদের কি মনে আছে যে একটা সরলরেখা এক্স অক্ষ থেকে এ অংশ আর ওয়াই অক্ষ থেকে যদি বি অংশ খণ্ডন করে, তার সমীকরণ থাকে হচ্ছে কি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। সেই ক্ষেত্রে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়, সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি বলতো হাফ ইন্টু ভূমি ইন্টু কত উচ্চতা, মানে হাফ এবি। তাহলে দেখো আমাদেরকে ডান পক্ষে একটা 1 নিয়ে আসতে হবে। তার জন্য আমরা কি করব, 6 দিয়ে ভাগ করে দিব, 3x/6, এখানে আসবে কি 2y/6 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1। ঠিক আছে তো? কাটাকাটি করলে এখানে হবে 2, কাটাকাটি করলে এখানে হবে 3। তাহলে এটা কি হইলো x/2 y/3 ইকুয়াল টু 1। তাহলে এইটার কেমন দেখতে সরলরেখা হবে? এই যে x অক্ষ থেকে 2 আর y অক্ষ থেকে 3 একক অংশ খণ্ডন করলে এরকম একটা সরলরেখা হবে, যে ভাইয়া এইটুকু দৈর্ঘ্য হচ্ছে আপনার 2 আর এইটুকু দৈর্ঘ্য হচ্ছে আপনার কত? আপনার হচ্ছে 3। তাহলে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে কত? 3 বর্গ একক। সবার কাছে ক্লিয়ার? জানো তো আমাকে একটুখানি।
এক্স বাই এ ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 আকারে আমরা নিয়ে যাব। এই তো, ভেরি গুড। তাহলে এখন চলো আমরা সবাই চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে, ঠিক আছে? তোমাদের ম্যাক্সিমাম সবার কাছে ক্লিয়ার? কি ক্লিয়ার না মারিয়া, আমাকে বলো তো কি ক্লিয়ার না? মারিয়ার ক্লিয়ার না কোন জায়গায়, যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, এটা ক্লিয়ার না, নাকি হচ্ছে অঙ্ক ক্লিয়ার না? কোনটা ক্লিয়ার না মারিয়া বলো? সূত্র ক্লিয়ার না, না অঙ্ক ক্লিয়ার না? হাউ ক্যান ইট পসিবল? জুবাইর তোমাদের ক্লিয়ার না? কাদের ম্যাথ ক্লিয়ার না? ম্যাথ ক্লিয়ার না, মানে সূত্র বুঝতে পারছো তোমরা? সূত্র বুঝতে পারছো তোমরা যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, এটা কি বুঝতে পারছো? সূত্র বুঝতে পারো নাই? আচ্ছা ঠিক আছে, সূত্র তোমাদের একটু ব্যাখ্যা করতেছি, দেখো। সূত্র বুঝো নাই তো? দেখো ভালো করে শুনো, একটা সরলরেখা এক্স অক্ষ থেকে এ অংশ খণ্ডন করছে, আর একটা সরলরেখা ওই একই সরলরেখায় ওয়াই অক্ষ থেকে বি অংশ খণ্ডন করছে। তাহলে এইখানে এই সরলরেখা এক্স অক্ষকে যেখানে ছেদ করবে, এটা হবে কি বলতো, এই এ বিন্দুতে ছেদ করছে না, মানে এ কমা 0 বিন্দুতে ছেদ করছে। আর ওয়াই অক্ষকে কোন জায়গায় ছেদ করবে, এটা হলো 0 কমা বি বিন্দুতে ছেদ করবে। এটা কি বুঝো তোমরা সবাই? জানার তোমাকে চ্যাট বক্সে সবাই বলো তো এটা বুঝো কিনা? এটা সবাই বুঝি? আচ্ছা, তো এই যে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ দেখো তো, এ বি রেখার সমীকরণ। তোমাদের কি মনে আছে যে আমরা এরকম একটা জিনিস পড়ছিলাম, যে এই যে তোমার এক্স মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2? দেখো তো মনে পড়ে কিনা এই সূত্র? এই সূত্র মনে পড়ে? এক্স মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2, মনে পড়ে এটা? এটা মনে পড়ে? আচ্ছা, তাহলে এখন দেখো তো, আমরা এরকম যদি করি এক্স মাইনাস এ বাই এ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই বি, কোনো সমস্যা আছে? হুম, কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই। তাহলে দেখো আমরা এটাকে এরকম লিখতে পারবো যে এক্স বাই এ মাইনাস এ বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 0। দেখো তো এটা কাটাকাটি করা যায় কিনা, 1 থাকে এখানে একটা। তো তাহলে কি আসলো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। দেখো তো বুঝছো কিনা তোমরা সবাই? এখন বুঝছো কিনা বলো তো? তাই না? তাহলে একটা সরলরেখা যদি এক্স অক্ষ থেকে এ আর ওয়াই অক্ষ থেকে বি অংশ খনন করে, তার সমীকরণ হচ্ছে এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল টু 1, তাই না? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তাহলে দেখো আমাদের সেই ক্ষেত্রে সরলরেখার এক্স অক্ষ থেকে খণ্ডিতাংশ এ আর ওয়াই অক্ষ থেকে খণ্ডিতাংশ কি বি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে এইটার ক্ষেত্রফল বের করতে চাই, এটা একটা সমকোণী ত্রিভুজ, তার ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন হ্যাঁ, এটা সূত্রের প্রমাণ। এখন খেয়াল করো ভাইয়া, যে এইখানে আমাদের ডান পক্ষে 1 আছে, দেখছো এখানে ডান পক্ষে কি আছে, 1 আছে। তাহলে এই ডান পক্ষে 1 বানানোর জন্য আমাকে কি 6 দিয়ে ভাগ করতে হবে না? তো পুরা সাইডটাকে আমি 6 দিয়ে ভাগ করে দিছি। বোঝা গেছে কথাটা? যে ডান পক্ষে 1 আনার জন্য এক্স আর ওয়াই ছাড়া ধ্রুবক পদটাকে 1 বানাইতে হবে ডান পক্ষে এনে। তাহলে ডান পক্ষে 1 আনার জন্য আমরা পুরাটাকেই 6 দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করলে কি হবে, যেখানে 6/6 1 আসলো, এখানে 2y/6, এখানে নিচে 3 আসলো, এখানে কত আসলো, যে এখানে তোমার কি আসছে, 6/6 1 আসছে, 2y/6 মানে কি 3 আসছে, আর 3x/6 কি 2 আসছে। তাহলে x/2 y/3 ইকুয়াল টু 1। মানে x অক্ষ থেকে a মানে 2 অংশ খণ্ডন করে, y অক্ষ থেকে b মানে 3 অংশ খণ্ডন করে। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সবাই কি ক্লিয়ার? এবি রেখার সমীকরণ অনেক একটা সূত্র, ওই যে y মাইনাস y1, y1 মাইনাস y2, x মাইনাস x1, x1 মাইনাস x2। এই সূত্র না বুঝলে এখন আমার কিছু করার নেই। পরেরটাতে যাচ্ছি, দেখো এখানে বলা হয়েছে যে এই সরলরেখার পূর্ণ সাংখ্যিক সমাধান কয়টা। ঠিক আছে, পূর্ণ সাংখ্যিক সমাধান কয়টা? তো দেখো এই সমীকরণে যদি পূর্ণ সাংখ্যিক সমাধানের সংখ্যা আমরা বের করতে চাই, এখন আমরা এমসিকিউ করতেছি, তাহলে মডুলাস উঠাই দিলে তোমরা জানো কি একটা প্লাস মাইনাস আসবে। ওকে, তো প্লাস মাইনাস দিলাম আমি একটা, ইজ ইকুয়াল টু কি আসলো 2.33। ঠিক আছে, তাহলে তোমার এইখানে তুমি যদি প্লাস চিহ্নটা নাও তাহলে কি হবে, এক্স মাইনাস 3.33 ইজ ইকুয়াল টু 2.33। ওকে, তাহলে দেখো কি হচ্ছে, যে এক্স ইকুয়াল টু 3.33 প্লাস 2.33, এটা কত আসলো বলতো? এটা আসছে তোমার হচ্ছে 5.66। আচ্ছা, এখন যদি মাইনাস চিহ্ন আমরা নেই, তাহলে কি আসবে বলতো, এক্স মাইনাস 3.33, এই পাশে দিচ্ছি মাইনাস 2.33, কাটাকাটি করলে দেখো এই পাশে একটা -1 আসে, মানে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, মানে এক্স এর মানটা হচ্ছে 1।
তো খেয়াল করো তো ভাইয়া যে একটা আসছে কি পূর্ণ সংখ্যা, এটা কি পূর্ণ সংখ্যা, আর এটা কি পূর্ণ সংখ্যা, এটা কি পূর্ণ সংখ্যা, বাম পাশেটা কি পূর্ণ সংখ্যা না, তাহলে পূর্ণ সাংখ্যিক সমাধান কয়টা, পূর্ণ সাংখ্যিক সমাধান একটা। সবাই কি বুঝতে পারছি? যদিও তোমার সমাধান দুইটা বাট পূর্ণ সাংখ্যিক সমাধান হচ্ছে একটা। ক্লিয়ার হয়েছে সবার কাছে? ওকে, এখন চিন্তা করো কোন কোন একটা গুণোত্তর ধারার সাধারণ অনুপাত -1 হলে, ওকে, সাধারণ অনুপাত -1 হলে জোড় সংখ্যক পদের সমষ্টি কত? তো সাধারণ অনুপাত -1 কখন হয় বলো তো? মনে করো একটা ধারা আছে এরকম a মাইনাস এ, এ মাইনাস এ, এ মাইনাস এ। খেয়াল করে দেখো তো ভাইয়া, এইখানে যদি তুমি চিন্তা করো প্রথম পদ হচ্ছে কি, প্রথম পদ, ঠিক আছে, এ, আর সাধারণ অনুপাত আর এর মানটা হচ্ছে দ্বিতীয় পদ বাই প্রথম পদ, কত আসবে -1, মানে এটা একটা -1। তো দেখো এখানে দুইটা পদ যদি তুমি নাও তাহলে আসবে কি 0, চারটা পদ যদি তুমি নাও তাহলে আবার আসবে কি 0, তুমি যদি 6টা পদ নাও তাহলে আবার আসবে কি বলতো 0। তার মানে আমরা কি বলতে পারি জোড় সংখ্যক পদ নিলে সমষ্টি হবে 0? দেখো তো বুঝতে পারতেছো কিনা, জানো তো আমাকে একটুখানি, তাই না? জোড় সংখ্যক পদ যদি তুমি নাও তাহলে সমষ্টি চলে আসবে কি 0। ওকে, সমষ্টি চলে আসবে কি 0। ওকে, এখন চলেন পরেরটাতে আমরা চলে যাব। এখানে দেখো কি বলা হয়েছে, আমাদের এইখানে একটা ধারা দেয়া হয়েছে, এই অঙ্কটা ভালোভাবে বুঝবা। ওকে, এখানে একটা ভালোভাবে, এই অঙ্কটা ভালোভাবে বুঝবা যে এখানে একটা ধারা দেয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে যে এক্স এর কোন মানের জন্য ধারাটার অসীমতক সমষ্টি থাকবে। তো এখন খেয়াল করো এই ধারাটার প্রথম পদ হচ্ছে 1/2x+1, এই ধারাটার সাধারণ অনুপাত দ্বিতীয় পদ বাই প্রথম পদ 1/2x+1 হোল স্কোয়ার বাই কত 1/2x+1, কাটাকাটি করলে আসবে 1/2x+1। মনে বুঝতে পারছি সবাই? এটা জানাও তো আমাকে যে এটা সাধারণ অন্তর এটা আসে। তো তাহলে অসীমতক সমষ্টি থাকার শর্ত কি? শর্ত ছিল হচ্ছে -1 লেস দেন আর লেস দেন 1 হইতে হবে। মনে আছে? অসীমতক সমষ্টি থাকার শর্ত হচ্ছে -1 লেস দেন আর লেস দেন 1 হইতে হবে, বা আমরা এটাকে অনেক সময় এইভাবে লিখি যে আর এর পরম মানটা লেস দেন 1 হয়। তো এটা আমাদের লেখার দরকার নেই, আমরা নিচেরটাই লিখবো যে -1 লেস দেন আর লেস দেন 1। তাহলে আর এর মানটা এখানে বসায় দাও তো, -1 লেস দেন 1/2x+1 লেস দেন 1, এটা আমরা লিখতে পারবো, তাই না? এখন দুইটা পোর্শন নিয়ে কাজ করবো, আমরা আগে এই পোর্শনটা নিয়ে কাজ করব। 1/2x+1 লেস দেন 1, তাহলে 2x+1 হবে কি বলতো গ্রেটার দেন 1, উল্টাই দিলে, ঠিক আছে, উল্টাই দিলে অসমতার দিক উল্টাই যাবে। তাহলে দেখো বোথ সাইড থেকে 1 আর 1 কাটা যাবে, তাহলে 2x গ্রেটার দেন 0 অর কি x গ্রেটার দেন 0, এটা একটা পার্ট। আর আরেকটা পোর্শন কই আছে বলতো? আরেকটা পোর্শন হচ্ছে এই পোর্শনটা। ওকে, এই আরেকটা পোর্শন হচ্ছে তোমার কোনটা, যে 1 লেস দেন 1/2x+1। তাহলে তুমি যদি উল্টায় দাও -1 গ্রেটার দেন 2x+1, তাহলে তুমি যদি এখানে 1টাকে বামে নিয়ে যাও -2 গ্রেটার দেন 2x, বা এভাবে লিখতে পারো যে 2x লেস দেন -2, অর তুমি লিখতে পারবা কি বলো, অথবা তুমি লিখতে পারবা যে x লেস দেন -1, x লেস দেন -1। তাহলে দেখো দুইটা কেস আসছে, একটা হচ্ছে x 0 থেকে বড়, দেখো x হচ্ছে কি 0 থেকে বড়, আরেকটা অপশন তোমার কাছে আসছে তোমার x হচ্ছে -1 থেকে ছোট, x হচ্ছে কি -1 থেকে ছোট। তাহলে দেখো ওই যে -∞ থেকে -1 পর্যন্ত, আবার 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। সো -∞ থেকে -1 এটা সমান না ইউনিয়ন 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি। ব্যবধি কিন্তু আমরা আগে এক ক্লাসে বুঝাইছিলাম, ঠিক আছে, অনেক ডিটেলসে অনেক টাইম নিয়ে বুঝাইছিলাম তোমাদের। এটার আগে আমরা একটা হায়ার ম্যাথ ক্লাস নিয়েছিলাম ওইখানে। তো আজকে আর আমরা কিন্তু ব্যবধি নিয়ে বোঝাবো না, কোনো শর্টকাট রুল নাই। সবাই বুঝছি কিনা বলো? ওকে, সবাই মনে হয় বুঝতে পারছি। ওকে, এখন দেখো এই যে অনুক্রমটার সাধারণ পদ চাইছে, অনুক্রমটার সাধারণ পদ চাইছে। তো অনুক্রমটা তুমি যে একটু খেয়াল করে দেখো, লবে কি আসছে 1 3 5 7 এগুলো আসছে। তাহলে 1 3 5 7, তাহলে এইটা একটা কি বলতো সমান্তর ধারা, ঠিক আছে, সমান্তর ধারা। তাহলে এখানে প্রথম পদ 1, সাধারণ অন্তর 2, তাহলে n তম পদ কত হবে?
n তম পদ হবে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে 1 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু কত 2, তাহলে এটা তোমার আসবে কত 1 প্লাস 2n মাইনাস 2, বা রেজাল্ট আসবে 2n মাইনাস 1। এটা মনে হয় আমরা বুঝতে পারি। আবার খেয়াল করো, হরের ক্ষেত্রে আগে কি করলাম আমরা, লবের ক্ষেত্রে, হরের ক্ষেত্রে কি আসতেছে বলো, 2 4 6 8 এইগুলা তোমরা মনে হয় একবারে বুঝতে পারবা যে এখানে 2n হবে। আর না বুঝতে পারলে কি করবা, প্রথম পদ 2, সাধারণ অনুপাত না, সরি এটা অন্তর হবে, ডি হবে। আচ্ছা, সাধারণ অন্তর হচ্ছে 2, তাহলে n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু কত ডি, কাটাকাটি করলে দেখবা 2n থাকতেছে। ওকে, তাহলে তোমার লবের n তম পদ হচ্ছে 2n মাইনাস ওয়ান আর হরের হচ্ছে 2n, তাহলে এই যে বি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। সবাই কি দেখো তো বুঝতে পারছি কিনা? ওকে, আমরা মনে হয় বুঝতে পারছি, ভেরি গুড। এখন পরেরটাতে যাই। এখানে একটা অসীম ধারা দেওয়া হয়েছে, বলছে অসীমতক সমষ্টি কত, এটা একটু ভেজাল্লা অঙ্ক। দেখো প্রথম পদ 1, সাধারণ অনুপাত কি, দ্বিতীয় পদ বাই প্রথম পদ, মানে 1/√2 বাই 1, মানে আসতেছে কত 1/√2। তাহলে এস ইনফিনিটির মান কত হবে, এটা হবে a বাই 1 মাইনাস আর, তাহলে কত হবে, এ হচ্ছে তোমার 1, এটা হচ্ছে 1 মাইনাস 1/√2, তো লসাগু করলে হবে 1/√2 মাইনাস 1/√2, তাহলে উপরে আসবে √2 আর নিচে আসবে √2 মাইনাস 1। তুমি যদি একটু হিসাব করে আমাকে বলো তো সবাই, কত আসে এটা, √2/√2 মাইনাস 1 কত আসে এটা জানাও তো দেখি। অনেকে মনে হয় বলতেছো আমাকে, তাই না? অনেকে দেখতেছি বলতেছো, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ যে ভাইয়া এটা 3.41 আসে, 3.414। ওকে, 3.414, সো বি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। মনে হয় আমরা সবাই বুঝতে পারছি। ওকে, মনে হয় সবাই আমরা বুঝতে পারছি। ওকে, এখন চলো পরের প্রশ্নটাতে আমরা চলে যাই। ঠিক আছে, পরের প্রশ্নটাতে আমরা চলে যাচ্ছি। দেখো আমাদের এইটা, এই যে সাইন 11 পাই বাই 90, কস শুধু পাই বাই 30, সাইন 101 পাই বাই 90, কস হচ্ছে তোমার 31 পাই বাই 30, আর কস 5 পাই বাই 30, এটার মান কত? তো দেখো এই যে পাই বাই 90 আলাদা যারা আছে এদেরকে একসাথে নিয়ে আসি আমরা, সাইন 11 পাই বাই 90। আবার দেখো এই যে পাই বাই 90 আরেকটা আসছে, সাইন 101 পাই বাই 90, এদেরকে আগে একটু বের করে দেখি তো কত আসে, সাইন 11 পাই বাই 90 আর এখানে সাইন, এই যে 101 কে কি এরকম লেখা যায় নিচেরটাকে দেখে দেখে, যে 90 পাই প্লাস 11 পাই বাই 90। দেখো তো বুঝো কিনা তোমরা সবাই, সবাই কি বুঝতে পারি যে ওই 101 এর 90 আর 11 লেখা যায়? আচ্ছা ফাইন, এটা আমরা বুঝতে পারি। তাহলে এখন খেয়াল করো, তাহলে এটা হবে সাইন 11 পাই বাই 90, আর এখানে এইটাকে যদি তুমি এটা দিয়ে ভাগ করো তাহলে কি আসবে, সাইন পাই চলে আসবে প্লাস 11 পাই বাই 90। দেখো তো বুঝো কিনা, এই যে তোমার 90 পাই বাই 90 আর 11 পাই বাই 90, তাহলে এইটাকে এটাতে ভাগ করলে আসে পাই, আর এটা থেকে এটা ভাগ করলে আসে 11 পাই বাই 90। তো দেখো সাইন দুইটা সমকোণের জন্য যেহেতু পাই আছে, পাই মানে হচ্ছে দুইটা পাই বাই 2, ঠিক আছে, তাহলে কি থাকলো সাইন 11 পাই বাই 90, আর এখানে এই দুইটা সমকোণের জন্য সাইন সাইনই থাকবে, অ্যাঙ্গেলটা হবে 11 পাই বাই 90, আর এটা কোন কোয়াড্রেন্টে যায়, দেখো পাই প্লাস এটা থার্ড কোয়াড্রেন্টে যায়, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হইলে কাটাকাটি করলে আসবে 0, কাটাকাটি করলে কি আসবে 0। তার মানে তুমি বুঝতে পারতেছো যে পাই বাই 90 আলা এক দুইজন আছে, এদেরকে যোগ করলে 0 আসবে, কি আসবে 0 আসবে। সিমিলারলি এই যে এইটা আর এটা যোগ করলে কত আসবে বলতো, এই দুইটার যোগফল কত আসবে, এই দুইটার যোগফল আসবে তোমার হচ্ছে 0, অনলি তোমার থেকে যাবে হচ্ছে এইটা, তাহলে cos 5 পাই বাই 3। তো এটাকে নিচেরটা দেখে দেখে এরকম লেখা যায় যে cos 6 পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 3। এই যে তোমার নিচে আছে কি 3, 3-এর 5-এর কাছাকাছি কোন গুণিতকটা আছে, ঠিক আছে, 3-এর 5-এর কাছাকাছি কোন গুণিতকটা আছে, ঠিক আছে, এটা আমরা এখানে বসাইলাম যে 6 আছে, তাহলে আলটিমেটলি 6 পাই বাই 3 আসলো। তাহলে এখানে তোমার যেটা আসবে cos, এই যে 6 পাই কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 2 পাই মাইনাস পাই বাই 3, তাহলে cos 2 পাই এর জন্য cos ই থাকবে,
আর অ্যাঙ্গেলটা হবে π/3। আর এই যে 2π মানে 360 ডিগ্রি, এখানে বিয়োগ করলে আসবে ফোর্থ কোয়াড্রেন্টে, এটা ভ্যালু হবে পজিটিভ, এটা ভ্যালু আসবে কত, হাফ। তাহলে এ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। দেখো তো বুঝতে পারছো কিনা? তো আলটিমেটলি শর্টকাট টেকনিক কি? শর্টকাট টেকনিক হচ্ছে দেখো এই যে এই জিনিস আর এই জিনিস যোগ করলে 0 হবে, এই জিনিস আর এই জিনিস যোগ করলে 0 হবে। তাহলে তুমি জাস্ট এটার মানটা বের করবা। এটা হচ্ছে শর্টকাট, যে তুমি জানো যে এই যে π/90 আলাগুলা 0 হবে আর π/30 আলাগুলা 0 হবে, তাহলে এই যেটা লাস্টে পড়ে থাকবে এটা হচ্ছে আনসার। ওইটার মানটা জাস্ট বের করলে হবে। সবাই কি বুঝছি জানো তো? ওকে, বুঝবা কিভাবে 0 হবে? যে 11 আছে আর এখানে 101 আছে। তাহলে এইখানে দেখো এই যে এই 90 থেকে এটাকে যদি ভাঙো তুমি 90 কে দেখে দেখে, কিভাবে ভাঙলা? যে 90 কে দেখে দেখে দেখো এখানে 101 কে কিভাবে ভাঙছিলাম আমরা, 90 পাই প্লাস 11 পাই, যে 101 এর কাছাকাছি 90 এর কত গুণ আছে। এইগুলো এতক্ষণ যদি তোমরা না বুঝো, তোমরা সারা বছর 9 10 কি মানে মনে হয় পড়াশোনাই করো নাই কেউ। যে এখানে কি আছে, 11 π/90 আছে, ভালো করে শুনবা। আর এখানে কি 101 π/90 আছে। তো 11 π/90 আছে আর 101 π/90 আছে, তাই না? ভালো করে শুনবা। তো এই যে 11 π/90 ছোট অ্যাঙ্গেল, এটাকে আমরা রেখে দিব। আর এই যে 101 যেটা আছে, এটাকে এইটা নিচেরটা দেখে দেখে ভাঙবা। কিভাবে? যে এই যে 101 এর কাছাকাছি 90 গুণিতক কি আছে, 101 এর কাছাকাছি 90 গুণিতক কি আছে। তাহলে 101 এর কাছাকাছি 90 গুণিতক আছে 90, তার সাথে কত যোগ করলে 101 হয়? 11 যোগ করলে 101 হয়। এরকম ভাবেই কোশ্চেনে দেয়া থাকবে, যেন তোমার হচ্ছে যোগ করলে 0 আসে। ওকে, তো আলটিমেটলি তোমার এখানে 90 থাকলো, এখানে 11 থাকলো। তাহলে আলটিমেটলি 90/90 কত হবে, 1 পাই। আর এখানে 11 π/90। ওকে, 90 π/90 মানে একটা পাই, আর 11 π/90। এখন তোমাকে কনভার্ট করতে হবে। কনভার্ট করতে হবে কিভাবে? যে 2π/2, 2π/2 তার মানে কি, পাইকে আমরা যদি দুইটা 90 আকারে লিখি, জোড় সমকোণের জন্য সাইন সাইনই থাকবে। আর এই অ্যাঙ্গেলটা হবে π/90, এবং পাই প্লাস এটা থার্ড কোয়াড্রেন্টে আসে বলে সাইনের মানটা ঋণাত্মক। তাহলে আলটিমেটলি এই দুইটা কাটা যাবে। তো সিমিলারলি এখানে দেখো π/30 আছে, মানে একটা আছে এখানে, এখানে 31টা আছে, মানে 30 থেকে এক বেশি আছে। তো এই দুইটা যোগ করলেও 0 হবে। আর লাস্টে যেটা থাকবে এটার মানটা বের করলেই হবে। বোঝা গেছে? এখন দেখো তো, এখন বলো কিনা, বুঝো কিনা। এখনো যদি না বুঝো তাহলে আমার কিছু করার নেই। ওকে, ভেরি গুড, সবাই দেখতেছি বুঝতে পারছো। এখন দেখো, পরবর্তীটাতে আমরা দেখলাম যে একটা ত্রিভুজের তিনটা কোণের অনুপাত 3:4:5। তাহলে তিনটি কোণের বৃত্তীয় মান কত? তো খেয়াল করো, একটা কোণ, এই কোণগুলোকে আমরা এরকম ধরতে পারি 3x 4x 5x ধরা যায়। দেখো তো, 3x 4x 5x ধরা যায়, 3x 4x 5x ধরা যায়, তাই না? তাহলে এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি নাকি? একটা ত্রিভুজের কোণগুলো যদি 3 4 5 অনুপাতে থাকে, তাহলে একটা 3x ধরা যায়, একটা 4x ধরা যায়, একটা 5x ধরা যায়। তাহলে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 5 4 4 9 আর 3 12, 12x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 180 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে আসবে 15 ডিগ্রি। মানে এক্স এর মানটা আসবে 15 ডিগ্রি। তাহলে একটা হবে হচ্ছে 3 × 15, একটা হবে কি 4 × 15, আর একটা হবে কত 5 × 15। ওকে, তাহলে আলটিমেটলি কি হবে? এটা হচ্ছে তোমার 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি। তো কই আছে এটা? এই নাম্বারে আছে। তাহলে এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। বোঝা গেছে? জানো তো আমাকে কোনগুলাকে ধরলাম 3x 4x 5x, তাহলে ওইটা যোগফল 180 ডিগ্রি, বাকিটা তো বুঝছোই। ওকে, সবাই মনে হয় বুঝতে পারছি। এরপরে আমরা কি বোঝো নাই? তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখানে 12x আসে 180 ডিগ্রি, তাহলে x এর মান কি 15 ডিগ্রি। বৃত্তীয় মান বলছে, বৃত্তীয় মান বলছে, বৃত্তীয় মান বললে তো হচ্ছে, আচ্ছা দাঁড়াও, তাহলে তো এটা আনসার হবে না, সরি। বৃত্তীয় মান চাইছে যে ভাইয়া, এটা তো বলবো না তোমরা। এই যে 45 ডিগ্রি মানে π/4, 60 ডিগ্রি মানে হচ্ছে π/3, আর 75 ডিগ্রি মানে 75 কে তুমি π/180 দিয়ে গুণ করো, কত আসে? 75 π/180, তাহলে আসে 5π/12। ওকে, 5π/12, তাহলে এই যে বি নাম্বারটা আনসার হবে আসলে। সরি, আমি তো দেখি নাই যে তোমার হচ্ছে ইয়া আছে, তোমার হচ্ছে বৃত্তীয় মান চাইছে। আচ্ছা, এখন বোঝা গেছে? জানো তো, বৃত্তীয় মান চাইছে। ওকে, এখন বোঝা গেছে। এখন চলেন পরেরটাতে যাই। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6440 কিলোমিটার। ঢাকা ও জামালপুরের মধ্যে পৃথিবীর কোণ উৎপন্ন করে হচ্ছে কত, 2 ডিগ্রি। আর হচ্ছে ঢাকা ও জামালপুরের দূরত্ব কত? তো এরকম ঘটনা, এই হইলো তোমার পৃথিবী, মনে করো অনেক সুন্দর বৃত্ত হইছে।
এই পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে, ঠিক আছে, এই পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে, এটা হলো ঢাকা, এটা হলো জামালপুর, মধ্যবর্তী কোণ 2 ডিগ্রি। তাহলে আমাদের এর দূরত্বটা বের করতে বলছে, মানে এস এর মানটা বের করতে হবে। সো আমরা জানি কি এস সমান আর থিটা, বা থিটাটাকে রেডিয়ানে বসাইতে হবে। তো তোমাকে কি করতে হবে, আর এর মান হচ্ছে 6440, আর 2 ডিগ্রিকে লিখতে পারি 2 পাই/180। দেখো কত হবে, 6440 ইন্টু 2 ইন্টু পাই/180 করলে হবে 224.79। দেখো 224.79 বা 8 লিখতে পারো মিটার। ওকে, বা সরি এত কিলোমিটার, এত কিলোমিটার। সো বেসিক্যালি এটা আনসার হবে। তোমরা অনেকে বলতেছো যে ভাইয়া অপশন দেখলে বোঝা যায় কেন, ঢাকা জামালপুরের দূরত্ব অনেক বেশি, তো 22 মিটার তো হবে না, 244 মিটারও তো হবে না, 2 কিলোমিটারও তো হবে না, তাহলে ভাই অনলি অপশন বাকি আছে 224 কিলোমিটার। বুঝছো সবাই, যে এটা দেখো তো কত সুন্দর সিস্টেম, যে এটা 22 মিটার তো হবে না, তারপরে আলটিমেটলি 200 মিটারও তো হবে না, 2 কিলোমিটারও তো হবে না, তাহলে অ্যান্সার কি 224 কিলোমিটার। বুঝছো? যাই হোক, এগুলো হচ্ছে ফাঁকিবাজি বুদ্ধি। আচ্ছা যাই হোক, তো এখন দেখো পরবর্তী সেকশনে যেটা আছে, যে tan থিটার মানটা হচ্ছে 5 পাই/12, ঠিক আছে। তাই আচ্ছা, অনেকে ক্যালকুলেটর ছাড়া যখন করবা তখন এই পায়ের মানটা 22/7 বসাবা, পায়ের মানটা 22/7 বসায় হিসাব করবা, তোমাদের ক্যালকুলেট করতে সুবিধা হবে। আর কিছু বলবো না, ক্যালকুলেটর ছাড়া এটা পায়ের মানটা 22/7 বসাবা। আচ্ছা, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 5/12 দেয়া আছে, cos থিটা হচ্ছে ঋণাত্মক। তো আমাকে একটু বলো তো ভাইয়া, কোন কোয়াড্রেন্টে tan এর মানটা ধনাত্মক আর cos এর মানটা ঋণাত্মক, বলো তো। tan থিটা ধনাত্মক কোন জায়গায়, এইখানে tan ধনাত্মক, এইখানে tan ধনাত্মক, বাট এইখানে cos নেগেটিভ, তাই না? তাহলে আলটিমেটলি এখানে থার্ড কোয়াড্রেন্ট ইন্ডিকেট করতেছে। ওকে, যেই কোয়াড্রেন্টে tan ধনাত্মক কিন্তু cos ঋণাত্মক, কিভাবে বলবো, যে যেটা হচ্ছে তোমার tan কোথায় কোথায় ধনাত্মক, ফার্স্ট আর থার্ডে, কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে আবার cos ধনাত্মক, তাহলে অবভিয়াসলি অ্যান্সারটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট ইন্ডিকেট করতেছে। ওকে, তাহলে cos থিটা ঋণাত্মক বলে তোমার tan যেহেতু পজিটিভ, থার্ড কোয়াড্রেন্ট ইন্ডিকেট করতেছে। তো এটা আমরা কিভাবে করবো বলতো ভাইয়া, আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, বুঝছো, একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। আঁকার পরে দেখো এটা থিটা দিব, তাহলে tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে 5 বাই কি আসবে 12, তাহলে অতিভুজ হবে কত 13। দেখো তো এটা তোমরা সবাই বুঝো কিনা, tan মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি, tan মানে কি লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ কি হবে, পিথাগোরাস দিয়ে বের করা যাবে কত 13। তাহলে এখন তোমার কি কি লাগবে, সাইন লাগবে, কজ লাগবে, সেক লাগবে, ট্যান লাগবে। তো সাইন থিটার মানটা কি হবে, যেহেতু থার্ড কোয়াড্রেন্ট, এটা নেগেটিভ হবে লম্ব বাই অতিভুজ, তাহলে 5/13। তারপরে কস থিটা, কস থিটার মানটা কি হবে 12/13, তাহলে নেগেটিভ হবে 12/13। সেক থিটার মানটা কি হবে, সেক থিটার মানটা হবে হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে 13/12, বাট এটা নেগেটিভ হবে কারণ এটা থার্ড কোয়াড্রেন্টে আছে। সবাই বুঝতে পারছি, জানো তো আমাকে, সবাই কি বুঝতে পারছে, এইভাবে করে ফেললেই হবে। যে আমরা তোমার সমকোণী ত্রিভুজ ড্র করবো একটা, ওখানে প্লাস মাইনাস নেওয়ার দরকার নেই, সমকোণী ত্রিভুজে সব তুমি প্লাসই নিলা, আর তারপরে কোয়াড্রেন্ট বুঝে প্লাস মাইনাস দিবা। দেখো তো, তাহলে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, নিলাম লম্ব বাই অতিভুজ, কজ মানে কি ভূমি বাই অতিভুজ, নিলাম ভূমি বাই অতিভুজ, তবে এখানে তোমার সেক মানে কি অতিভুজ বাই ভূমি, নিলাম অতিভুজ বাই ভূমি, কিন্তু যেহেতু থার্ড কোয়াড্রেন্ট এই সবাই ঋণাত্মক। তাহলে এখন তোমার মান বের করো, মান বের করো যে সাইন থিটা, আর তুমি জানো যে কজ অফ মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, আর এখানে দেখো সেক অফ মাইনাস থিটা হচ্ছে সেক থিটা, আর তাতে কি আছে ট্যান থিটা। তাহলে সাইন থিটার মানটা -5/13, কস থিটার মানটা -12/13, আর নিচে কি আসতেছে সেক থিটার মানটা হচ্ছে -13/12, আর হচ্ছে তোমার ট্যান থিটার মানটা হচ্ছে কি 5/12। তো এইটা তোমরা ক্যালকুলেশন বাসায় করবা। আমি বলো তো কত আসে ক্যালকুলেশন করে, আমাকে জানাও তো, বলো কত আসে দেখি, ক্যালকুলেশন আমি আর করে দিব না, অনেকে উত্তর দিচ্ছ দেখতেছি, বলো কত আসছে। আসে হচ্ছে দেখো, ভেরি গুড, 51/26। তাহলে 51/26 কই আছে, বি নাম্বারে আছে, সো বি হচ্ছে কারেক্ট আনসার। দেখো তো বুঝতে পারছি কিনা, সবাই মনে হয় বুঝতে পারছি। ওকে, আচ্ছা তাহলে চলো পরেরটাতে যাই, পরেরটাতে যাই। দেখো এরপরে কি বলছে, 3টা 56 মিনিটে ঘন্টা আর মিনিটের কাটার মধ্যে কোণ কত। এটা এমসিকিউ তে আসলে ধুমধাম সূত্র, 11m-60h/2 এত ডিগ্রি, এটা হচ্ছে আনসার। মনে রাখবা এমসিকিউ তে আসলে ধূপধাপ আনসার হচ্ছে 11m-60h/2। ওকে, তো মিনিটের মানটা হচ্ছে 56,
তাহলে 11 ইন্টু 56 মাইনাস 60, 60h এর মানটা হচ্ছে 3 ডিভাইডেড বাই কত 2, এটা ডিগ্রি। তাহলে কত আসে বলো? 11 ইন্টু 56 মাইনাস 60 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 আসবে হচ্ছে 218 ডিগ্রি। 218 ডিগ্রি, ওইটা অ্যান্সার, 218 ডিগ্রি। সো বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, মনে থাকবে সবার কাছে যে 11m মাইনাস 60h/2 শর্টকাট একদম মুখস্থ, এটা আমরা সবসময় এমসিকিউর জন্য মনে রাখবো। আচ্ছা, তাহলে এখন দেখো sin x প্লাস cos y ইজ ইকুয়াল টু 1 হলে x y এর মানটা কত? ফর্মুলা কিভাবে আসছে এখন তোমার লাগবে না, এখন আপাতত মুখস্থ রাখো। ফর্মুলা কিভাবে আসছে যদি রেগুলার ক্লাসে টাইম পাই তখন আমরা দেখাবো। দেখো sin x প্লাস cos x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 1। তাহলে দেখো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস 2 sin x cos x, এটা হবে 1। এখন খেয়াল করো তো ভাই, এই যে এই জিনিসটা, এটা কি 1 লেখা যায়? আর এখানে কি লেখো তো? sin x cos y হবে, তাই না? ও আচ্ছা, এখানে তো ভুল আছে ভাইয়া, এখানে আছে তো sin স্কয়ার এই sin x প্লাস ইয়া নাই তো, sin x প্লাস cos x নাই তো ভাইয়া, আমি খুবই দুঃখিত। এখানে আছে sin x প্লাস কি আছে? cos y আছে, তাই না? sin x প্লাস আছে হচ্ছে তোমার cos y, তাই তো? এখানে তো আমার তো sin x প্লাস cos x নাই, আমি একটু ভুল লিখছি, এক মিনিট, খুবই দুঃখিত ভাইয়া, এক মিনিট, এক মিনিট, আমরা একটু দেখি। আমরা ভুল লিখছি, সরি, কি লিখছি বলছে ভাইয়া? 360 মাইনাস 218, ওইটা করলে 212 হবে। আচ্ছা, এক মিনিট দাঁড়াও ভাইয়া, তোমরা অনেকে অনেক কিছু লিখতেছো, ঠিক আছে, আমি কিন্তু অত অ্যান্সার পড়ে পারতেছি না। আচ্ছা, এই অঙ্কটা আমরা হচ্ছে ইয়া করব না, মানে এই অঙ্কটা নর্মালি সলভ করতে গেলে বেশি ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? আমরা যেভাবে অঙ্কটা করতে পারি সহজে, যে কি জানো বলতো, একটা ফাঁকিবাজি বুদ্ধি। এই টাইপের অঙ্ক যখন আমাদের এমসিকিউতে আসবে, আমরা ফাঁকিবাজি বুদ্ধি অ্যাপ্লাই করবো। কিভাবে? অপশন টেস্ট করে এটা বসায় দাও। যদি 0 0 বসাও, sin 0 প্লাস cos 0, তাহলে আসছে sin 0 0 cos 0 হচ্ছে 1, বেসিক্যালি অ্যান্সার আসবে 1। তাহলে দেখো এটা মিলে গেছে। π/2 0 বসাও, তাহলে sin π/2 cos 0, তাহলে কি আসতেছে বলো তো? sin 91 cos 0 1 2, এটা কিন্তু মিলে নাই, ঠিক আছে? আবার এখানে খেয়াল করো, এখানে তোমার আসতেছে তোমার এইটা যদি আমরা এখানে বসাই দেই, যে তোমার sin মাইনাস π/2 তার সাথে আসতেছে cos 0, তো এটা আসবে মাইনাস sin π/2 প্লাস কি cos 0 এর ভ্যালু হচ্ছে তোমার, cos 0 এর ভ্যালু হচ্ছে তোমার কত? 1। তাহলে আলটিমেটলি -1 + 1, এটা আসতেছে 0। সো বেসিক্যালি দেখো শুধুমাত্র এ নাম্বারটাই মিলতেছে, বাকিগুলো কিন্তু মিলতেছে না। সবাই কি বুঝতেছো? জানো তো, এটা হচ্ছে টেকনিক। আর যদি সিকিউতে আসে, আমি তোমাদেরকে একটু প্রসেসটা বলে দিচ্ছি, যেহেতু এখানে y আছে, তাহলে কি আছে? sin x কে আমরা লিখবো 1 মাইনাস cos y, লেখার পরে বর্গ করে দিবা, যে sin স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos y হোল স্কয়ার। এটা বাসায় করবা, ঠিক আছে, করে দেখবা যে হয়। এটা আমরা এখন আর দেখাতে যাচ্ছি না, এমসিকিউ দেখাচ্ছি তো, এমসিকিউর মতো করে দেখাই। আচ্ছা, তাহলে দেখো এটা বলা হয়েছে যে a টু দি পাওয়ার x সমান p, a টু দি পাওয়ার y সমান q, আর a স্কয়ার সমান এত হলে x y z এর মানটা কত, এটা তোমাকে বলা হয়েছে কোশ্চেনে। তাহলে দেখো কি বলা হয়েছে, যে তোমার a টু দি পাওয়ার x এটা সমান হচ্ছে তোমার কি p। তাহলে আমাদের আবার কি বলা হয়েছে বলতো? আমাদেরকে আবার বলা হয়েছে তোমার এর ভ্যালুটা, তাহলে এখান থেকে আমরা কত বের করতে পারবো? a টু দি পাওয়ার, এটাকে যদি আমি একটু বের করে রাখি, a টু দি পাওয়ার x টু দি পাওয়ার 1/x, p টু দি পাওয়ার কি হবে? 1/x। তাহলে এর ভ্যালুটা কত হবে? p টু দি পাওয়ার 1/x। দেখো তো বুঝি কিনা আমরা, জানো তো? সবাই কি বুঝতে পারতেছি? আচ্ছা, আবার দেখো a টু দি পাওয়ার y সমান q, a টু দি পাওয়ার y সমান q, তাহলে এখান থেকে a টু দি পাওয়ার y তার পাওয়ারটা যদি 1/y দাও, এটা হবে q টু দি পাওয়ার 1/y, q টু দি পাওয়ার 1/y। তাহলে আমাদের এই ভ্যালুটা আসতেছে a তোমার হচ্ছে q টু দি পাওয়ার 1/y। ওকে, তাহলে দেখো আমাদের a স্কয়ারের মানটা আবার দেয়া আছে, এটা a স্কয়ারের মানটা আবার কত দেয়া আছে? a স্কয়ারের মানটা দেয়া আছে p টু দি পাওয়ার y q টু দি পাওয়ার x, তার পাওয়ারটা হচ্ছে z। ওকে, এরকম একটা জিনিস দেয়া আছে যে p টু দি পাওয়ার y q টু দি পাওয়ার x, তাই না? p টু দি পাওয়ার y
কিউ টু দি পাওয়ার এক্স, এটা ভ্যালুটা আবার দেওয়া আছে কি জেড। তাহলে কি করা যায় বলো, তাহলে কি করা যায়? এ স্কোয়ার কে আমরা লিখতে পারি এ ইন্টু এ, পি টু দি পাওয়ার ওয়াই জেড কিউ টু দি পাওয়ার এক্স জেড, এরকম একটা জিনিস দেওয়া আছে। তো আমরা যদি এইখান থেকে এই কাজটা করি, যে এইটা বসাই দিই পি টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এটা বসাই দিই কিউ টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই, তাহলে আসবে পি টু দি পাওয়ার ওয়াই জেড কিউ টু দি পাওয়ার এক্স জেড, তাই না? এরকম একটা রেজাল্ট আসে। তাহলে দেখো বোথ সাইডে আমরা যদি পাওয়ার এক্স নেই, এক্স ওয়াই নেই, ওকে, বা আমরা যদি এরকম কাজ করি, পি টু দি পাওয়ার ওয়াই জেড কে আমরা পি টু দি পাওয়ার ওয়ান বাই এক্স দিয়ে ভাগ করে দিলাম, আর হচ্ছে কিউ টু দি পাওয়ার এক্স জেড কে আমরা কিউ টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই দিয়ে ভাগ করে দিলাম। এরকম কিছু করলে তো আরো বেশি ঝামেলা হয়ে যায়, সরি, এরকম কিছু করলে আরো বেশি ঝামেলা হয়ে যায়। একটু দাঁড়াও, চিন্তা করে নেই কি করা যায় বলো তো, তোমরা সাজেশন দাও আমাকে, জানাও। এটা কি করা যায় আসলে? আমরা এই কাজ করার দরকার নেই, সহগ সমীকৃত করতে পারি এখান থেকে। ওয়ান বাই এক্স সমান ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড সমান হচ্ছে ওয়ান, এটা হওয়ার কথা। এইভাবে করে ফেলা যায়। সিমিলারলি যে এটাও করতে পারো, যে ওয়ান বাই ওয়াই সমান হচ্ছে এক্স জেড, ওয়ান বাই ওয়াই সমান হচ্ছে কি জেড এক্স, তাহলে আলটিমেটলি এখানেও লেখা যায় যে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান। এটা কি দেখো তো, বুঝো কিনা সবাই? আর মান বসানোর দরকার নেই, এটা করা যায় কিনা দেখো তো, বলো তো আমাকে। সহগ সমীকৃত করা যায়, ঠিক আছে, এটা করা যায়। যে তোমার এই যে ওয়ান পি টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, আর এই পাশে কি আছে পি টু দি পাওয়ার ওয়াই জেড, তাহলে আলটিমেটলি পি টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, আর এটা যদি তোমার সমান হয় তাহলে ওয়ান বাই এক্স সমান কি হবে ওয়াই জেড, আর এখানে কি আছে এই ওয়ান বাই ওয়াই এর ভ্যালুটা কি হবে এক্স জেড, দুইটার ক্ষেত্রে কি আসবে এক্স ওয়াই জেড সমান ওয়ান। ঠিক আছে, সবাই কি বুঝছি জানো তো? কি বুঝছো নাই বলো? সবাই মোটামুটি বুঝছি। দেখো এ টু দি পাওয়ার এক্স সমান পি, তাহলে এ টু দি পাওয়ার এক্স এর পাওয়ার যদি আমি ওয়ান বাই এক্স নেই হবে পি টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, তাহলে এর ভ্যালুটা আসলো পি টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। আবার তোমার হচ্ছে এই যে এ টু দি পাওয়ার ওয়াই সমান কিউ, তাহলে এখানে তোমার যদি পাওয়ার ওয়ান বাই ওয়াই নাও তাহলে কিউ টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই চলে আসে, তার মানে এর ভ্যালুটা হচ্ছে কিউ টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই। তাহলে আলটিমেটলি এ স্কোয়ারের মানটা দেওয়া আছে এইটা, তো এ এখানে আমরা লিখলাম এ ইন্টু এ, আর এখানে পি ইন্টু ওয়াই জেড, পি ইন্টু এক্স জেড এটা লিখলাম। তো এইখানে এ কে লেখা যায় পি টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এইখানে এ কে লেখা যায় কিউ টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই, এটা লেখা যায়। তাহলে এখন দেখো এই পাশে পি এর মানে পাওয়ার, এই পাশে পি এর পাওয়ারের সমান হবে, এই পাশে কিউ এর পাওয়ার এই পাশে কিউ এর পাওয়ারের সমান হবে। তো আলটিমেটলি এই পাওয়ারটা ওয়ান বাই এক্স টার মানটা কি ওয়াই জেড এর সমান হবে, তাহলে ওয়ান বাই এক্স সমান ওয়াই জেড, আবার ওয়ান বাই ওয়াই এর মানটা কি জেড এক্স এর সমান হবে, তাহলে আলটিমেটলি এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান, এখানেও কি এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান। এখন বোঝা গেছে? এখন বুঝতে পারছো জানো তো? এখন বুঝতে পারছো কিনা যে এই পাশে পি এর পাওয়ারটা এই পাশে পি এর পাওয়ারের সমান? সহগ সমীকৃতই তো বুঝালাম যে এই পাশে পি এর পাওয়ার আর এই পাশে পি এর পাওয়ার সমান হবে, আর এই পাশে কিউ এর পাওয়ার এই পাশে কিউ এর পাওয়ারটা সমান হবে, যেহেতু এটা আমাদের ইয়ে আসছে। আচ্ছা ওকে ফাইন, এবার খেয়াল করো এ টু দি পাওয়ার ওয়াই এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড, এসির মান বের করতে হবে। তো একটা জিনিস খেয়াল করো ভাইয়া, যে এসির মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের দেখো, হ্যাঁ ওইটাও হবে, ওই যে মাহিন ওইটাও হবে। আচ্ছা এটা দেখ খেয়াল করো তো, যে আমাদের এই যে বি স্কোয়ার আছে, বি এর পাওয়ার আছে, বি এর পাওয়ার আছে, বি এর পাওয়ার আছে, খেয়াল করছো তো সবারটাকে বি এর রেসপেক্টে লেখা হয়েছে। দেখো তো এই এসি কে কার সাপেক্ষে লেখা হয়েছে, বি এর সাপেক্ষে লেখা হয়েছে না? তো আমরা যেটা করব এই যে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কি হবে বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে এর মানটা হয়ে যাবে, দেখো এটাকে লিখলাম ওয়ান বাই এক্স, বি টু দি পাওয়ার ওয়াই তার পাওয়ারটা ওয়ান বাই এক্স, তাহলে এ সমান বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। আবার সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে সি টু দি পাওয়ার জেড এর পাওয়ারটা আমি নিলাম কি ওয়ান বাই জেড, বি টু দি পাওয়ার ওয়াই এর পাওয়ারটাও আমি নিলাম কি ওয়ান বাই জেড, তাহলে সি এর মানটা হবে বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড। তাহলে আমাদেরকে এসির মানটা বের করতে হবে। এসির মানটা কি হবে বলতো? এসির মানটা হবে বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড, তাহলে আলটিমেটলি বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড। তো এখানে কি এগুলো অপশনে আছে? এটা তো মিলে নাই, তাহলে এটা বাদ। তাহলে আলটিমেটলি কি আসছে বি টু দি পাওয়ার
এক্স জেড লসাগু বা জেড এক্স লসাগু নিলে এটা হচ্ছে ওয়াই জেড প্লাস হচ্ছে কি এক্স ওয়াই। এই যে তোমার হচ্ছে বি নাম্বারটা কারেক্ট আনসার। দেখো তো বুঝছি কিনা সবাই? সবাই কি বুঝতে পারছো? জানাও তাড়াতাড়ি চ্যাট বক্সে। ওকে, তাহলে চলেন পরেরটাতে আমরা যাই। আচ্ছা দেখো লেখচিত্র দেয়া আছে এখানে একটা, নিচের কোনটা, এটা লেখচিত্র, ঠিক আছে? তো একটু তোমাদেরকে আমি বলে রাখি ভাইয়া, ঠিক আছে, যে আমাদের এ টু দি পাওয়ার এক্স এর লেখচিত্র তোমরা যদি একটু বই থেকে দেখো, দেখো ভাই এরকম একটা লেখচিত্র আসে যে ওয়াই ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স এর লেখচিত্র। এটা একটু মাথায় রাখতে হবে যে এই লেখচিত্রটাকে মডিফিকেশন কিভাবে করা যায়। ভাই মান নিয়ে বসায় দেখো বইতে আছে, এটা আমরা এখন করতে চাচ্ছি না, তোমাদেরকে ইন্ডিভিজুয়াল ডিটেলস দেখাতে গেলে তো আমার অনেক টাইম লেগে যাবে, কিন্তু আইসিডি ক্লাস করবো কখন। দেখো এই এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসাও তাহলে চিত্রটা কি হয়, এই এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে গ্রাফটা ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরে যায়, ঠিক আছে, ওয়াই ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার মাইনাস এক্স। আবার যদি তুমি এইখানে ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাও, যদি এইখানে তুমি কি করো ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাও, তাহলে এটা এক্স অক্ষের সাপেক্ষে ঘুরে যায়, মানে এই গ্রাফটাই এক্স অক্ষের সাপেক্ষে ঘুরে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো মাইনাস ওয়াই সমান এ টু দি পাওয়ার এক্স, বা এরকম লিখতে পারো যে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ টু দি পাওয়ার এক্স। এই দুইটা জিনিস মনে রাখবা, যে দেখো লিখে রাখো খাতায়, যে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বলি আমরা, এটা প্রতিবিম্ব হওয়ার জন্য আমাদের ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাতে হয়, আর ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হওয়ার জন্য এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাতে হয়। উল্টাটা, যে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব করার জন্য ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাতে হয়, আর ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব করার জন্য এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাতে হয়। সো বেসিক্যালি দেখো আমাদের এখানে যে তোমার এ টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা ছিল হচ্ছে এরকম, এ টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা কিরকম ছিল বইতে দেখবা আছে এরকম, যে ওয়াই ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। এইখানে যেটা আসছে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ টু দি পাওয়ার এক্স, বা এরকম লিখতে পারবা যে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। সো ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসালে এটা গ্রাফ কি হবে, এই এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হয়ে যাবে। ওকে, তাহলে আলটিমেটলি সি নাম্বারটা হবে আমাদের কারেক্ট আনসার। সবাই কি বুঝছো এটা? এইটাই হচ্ছে আমাদের ইয়ার, মানে আমরা জাস্ট এইটুকু মনে রাখবো তো, অথবা তোমরা বইয়ের থেকে সবগুলা গ্রাফ গুলো একটু দেখে রাখবা, কেন এখন ব্যাখ্যা দেওয়ার সময় নেই। আচ্ছা এফ এক্স সমান কি লন এক্স, ওয়াই সমান কি আছে লন এক্স, এর গ্রাফটা তোমরা জানো বইতে দেখবা আছে খুব সুন্দর করে আঁকা, যে এই লন ওয়ান এর সমান জিরো, এরকম একটা গ্রাফ চলে আসে। তো এই গ্রাফটা কই আছে, সেটা হচ্ছে তোমার ডি নাম্বারটাতে আছে, ডি নাম্বারটা আমরা করে ফেলবো অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। ওকে, আমাদের এখানে মান বসায় বসায় গ্রাফ দেখার কোনো হচ্ছে সময় নেই এখন। এবার বলা হয়েছে যে এইটা যদি আমাদের হয় তাহলে এক্স এর মানটা কত। তো দেখো কি হয়েছে, 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার 1, এটা আসছে 320। তো এইটাকে যদি তুমি হচ্ছে এ ধরে ফেলো, তাহলে এখানে থাকতেছে এ ইন্টু 8, এ ইন্টু 2 ইজ ইকুয়াল টু 320, মানে আসতেছে 10 এ ইজ ইকুয়াল টু 320, মানে এর ভ্যালু চলে আসতেছে 32, মানে 2 টু দি পাওয়ার এক্স এর ভ্যালু আসতেছে 2 টু দি পাওয়ার 5, এক্স এর ভ্যালু চলে আসবে 5। তাহলে সি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, এটা তোমাদের না বোঝার কিছু নাই, বাচ্চাদের অঙ্ক। চলো এখন পরেরটাতে আমরা চলে যাচ্ছি। দেখো এই রেখাটা ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ কাটে, তাহলে এই রেখাটা ওয়াই অক্ষকে যেখানে ছেদ করবে, একটা রেখা ওয়াই অক্ষকে যেখানে ছেদ করবে তার ভুজের মানটা শূন্য, তার কি এক্স এর মানটা শূন্য, এইটা যদি তুমি এখানে বসায় দাও এক্স এর মানটা শূন্য, তাহলে ওয়াই মাইনাস 4 ইন্টু শূন্য প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু আসতেছে 6, তাহলে আসবে হচ্ছে 6 একক। ওকে, এই রেখাটা এক্স অক্ষকে যেখানে ওয়াই অক্ষকে যেখানে ছেদ করবে তার ভুজের মানটা শূন্য, তাহলে এক্স এর মানটা শূন্য বসায় দিলে যেটা পাচ্ছ সেটাই আনসার। আচ্ছা এখানে বলা হয়েছে যে এ আর বি এদের মধ্যবর্তী দূরত্ব কত, সো বেসিক্যালি কি হবে রুট ওভার x2 মাইনাস x1 সাইন থিটা মাইনাস 0 স্কোয়ার, আবার কি কস থিটা মাইনাস 0 এটার স্কোয়ার, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে কি আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, রেজাল্ট চলে আসবে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার। তো দেখো এখানে বলা হয়েছে আগেরটাতে y ইজ ইকুয়াল টু -6 কেন হবে, আচ্ছা y ইজ ইকুয়াল টু -6 হবে, তো -6 হইলেও তোমার হচ্ছে কত অংশ খণ্ডন করে চাইছে, ঠিক আছে, তা তোমার হচ্ছে এটার মানে হচ্ছে নেগেটিভ y অ্যাক্সিস থেকে -6 অংশ খণ্ডন করবে, বাট অংশের মানটা তো 6, মান তো 6, তাই না, মান তো 6,
জাস্ট নেগেটিভ দিকে খণ্ডন করে। তো এখানে কোনো জায়গায় কি নেগেটিভ অ্যান্সার আসছে? অপশনে কি নেগেটিভ আছে? অপশনে কি নেগেটিভ আছে কিনা জানো তো? অপশনে কিন্তু নেগেটিভ নাই, তাহলে এই পজিটিভটা অ্যান্সার। ঠিক আছে, তোমার কাছে জাস্ট মানটা চাইছে। আচ্ছা, তো বলা হয়েছে এই বিন্দুদ্বয় সমরেখা হলে আর এর মান কত? তো দেখো এই রেখার ঢাল আর এই রেখার ঢাল সমান, তাহলে আলটিমেটলি দেখো এবি রেখার ঢাল আর হচ্ছে কি বিসি রেখার ঢাল সমান। তাহলে এখানে বসাও কোটি দ্বয়ের অন্তর 1 - 3 5 - 1 ইজ ইকুয়াল টু, তারপরে কি হবে r - 1 3 - 5। ঠিক আছে, তাহলে কি আসতেছে তোমার হচ্ছে দেখো কোটি দ্বয়ের অন্তর 1 - 3 বাই কি আসবে ভুজ দ্বয়ের অন্তর 5 - 1, আর এখানে হচ্ছে কি r - 1 3 - 5। ওকে, তাহলে খেয়াল করো উপরে আসবে -2, নিচে আসতেছে 4, এখানে আসতেছে r - 1 বাই আসলো -2। তাহলে এখানে কাটাকাটি করলে আসবে 2। ঠিক আছে, তাহলে এখানে আসতেছে এই 2 এই 2 কাটা যায়, তাহলে r - 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে আলটিমেটলি r এর মানটা হয়ে যাবে 2, r এর মানটা হয়ে যাবে কত 2। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন বলা হয়েছে যে এই যে শীর্ষ বিশিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফল কত? তো ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, প্রথম বিন্দু, লাস্ট সরি প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু, চতুর্থ বিন্দু, আবার প্রথম বিন্দু। বোঝা গেছে কি করছি? এই যে প্রথম বিন্দু 1 4, দ্বিতীয় বিন্দু -4 3, তৃতীয় বিন্দু 1 - 2, চতুর্থ বিন্দু 4 0, প্রথম বিন্দু 1 4। তাহলে এখন তুমি যদি গুণ করে দাও, এটা আসে 3, আবার কত এটা আসতেছে 8, এটা আসতেছে 0, এটা আসতেছে 16, মাইনাস এটা আসতেছে -16, এটা আসতেছে 3, এটা আসতেছে -8, আর এটা আসতেছে 0। ওকে, কত আসে বলো দেখি, জানাও আমাকে চ্যাট বক্সে। 3 প্লাস 8 প্লাস 16 প্লাস 16 -3 প্লাস 8 ডিভাইডেড বাই 2, 24 আসে। 24 বর্গ একক, 24 বর্গ একক। তাহলে আলটিমেটলি তোমার অ্যান্সার আসবে কি এ নাম্বার। ওকে, আচ্ছা, যে সিরিয়ালে আছে ওই সিরিয়ালে বসায় দাও। আমরা মডুলাস নিচ্ছি, মডুলাস মানে পরম মান নিবা, লাস্টে পজিটিভ হয়ে যাবে। ঘড়ির কাটার দিক চিন্তা করার দরকার নেই। মডুলাস নিচ্ছ কেন? মডুলাস নিচ্ছি যেন মান নেগেটিভ না আসে। ওকে, এটা কি লাস্ট স্লাইড না? হ্যাঁ লাস্ট স্লাইড আমাদের। দেখো এ বিন্দু আর বি বিন্দু দিয়ে অতিক্রমকারী এক্স অক্ষের ধনাত্মক দিকের মানে রেখাটা তোমার হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? তো দেখো একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, এটা বের করার জন্য আমাকে জাস্ট তার ঢালটা বের করতে হবে। তার ঢাল কিভাবে বের করবো? কোটি দ্বয়ের অন্তর 4 - 1 বাই কি ভুজ দ্বয়ের অন্তর -1 -2 -1 -2, উপরে আসবে কত 3, আর নিচে আসবে কত -3, তাহলে আসবে -1। ওকে, তাহলে আলটিমেটলি থিটার মানটা হচ্ছে তোমার কত আসবে বলো? 135 ডিগ্রি। ওকে, tan 135 ডিগ্রির মান হচ্ছে -1। তোমরা কি এটা জানো tan 135 ডিগ্রির মান -1? যদি না জানো আমি একটু বুঝাই দিচ্ছি। -tan 45 ডিগ্রি, তো এটাকে এরকম লেখা যায় যে tan 180 ডিগ্রি -45 ডিগ্রি। তাহলে আলটিমেটলি কি আসলো? tan থিটা ইজ ইকুয়াল টু আসতেছে tan 135 ডিগ্রি। ওকে, তাহলে থিটার মানটা হচ্ছে 135 ডিগ্রি। এইভাবে চলে আসা যে বি নাম্বারটা। ঠিক আছে, সবাই বুঝছি? জানো তো আমাকে tan -45 ডিগ্রি আসে, বাট এটা কি অপশনে আছে? আচ্ছা, অনেকে একটা প্রশ্ন করতেছো, ভালো প্রশ্ন, একটু বুঝাই দিই তোমাদেরকে। হ্যাঁ ভাইয়া, তোমরা অনেকে বলছো ভাই -45 ডিগ্রি তো হয়। শোনো ভাইয়া, ঢালের একটা সীমা আছে। সীমাটা হচ্ছে ঢালের সীমাটা মানে ওই থিটার সীমা আছে একটা। থিটার সীমাটা হচ্ছে তোমার সংজ্ঞায়িত এভাবে যে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 180 ডিগ্রি, এটা হচ্ছে সীমা। আবার একটা কাহিনী আছে যে থিটার মানটা আবার 90 ডিগ্রি হওয়া যাবে না, 90 ডিগ্রি হলে ঢাল অসংজ্ঞায়িত। ওকে, তো নেগেটিভ ভ্যালুটা নেয় না, সবসময় পজিটিভ ভ্যালুটা নেয়। ঠিক আছে, এটা তো সংজ্ঞা যে তোমার হচ্ছে দেখো এইভাবে হিসাব করা হয় আর কি ঢাল, যে তখন এটা আছে 0 ডিগ্রি, এটা মনে করো 30 ডিগ্রি, এটা মনে করো 90 ডিগ্রি, এটা মনে করো 120 ডিগ্রি, এটা 180 ডিগ্রিতে কিন্তু আবার 0 ডিগ্রি হয়ে যায়।
সো আলটিমেটলি তোমার নেগেটিভ ভ্যালুগুলো নেওয়া হয় না 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত। ওকে, এটা সংজ্ঞা, এটা হচ্ছে তোমার ঢালের বেসিক ডেফিনেশন, মানে এটা একটা কনভেনশন, একটা মনে করো যে মানুষ অনেকদিন ধরে ম্যাথমেটিশিয়ানরা এটাকে সংজ্ঞায়িত করছে এইভাবে যে আমরা ঢালের সীমাটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত নিব, এই জন্য তোমরা এটা নিতে হবে। এটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, এটাতে কোনো মানে বোঝার কিছু নাই। কেন নেগেটিভ হয় না, না এটা নেওয়া হয় না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, আর কিছু বলার নেই। আমাদের আজকে এই পর্যন্ত ম্যাথ পার্টটা, এখন যাওয়া শুরু করতে পারো, ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ অর্ঘ্য ভাই। অর্ঘ্য ভাইয়া সবগুলো বেসিক জিনিস একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছেন। ভাইকে অনেক ধন্যবাদ এতের এই পার্ট গুলো ক্লিয়ার করবার জন্য। আমি এতক্ষণ কিউএনএ তে ছিলাম এবং অন্যান্য অ্যান্সার গুলো দিয়েছি, মোটামুটি 181টার মতো অ্যান্সার দিয়েছি, আরো কিছু প্রশ্ন এখন তোমরা করতে পারো। So, এতক্ষণ ক্লাস করেছো, ক্লাস করবার পর এখন একটু শুধুমাত্র বিশ্রাম নাও আর ভাইয়ার কথা ঠান্ডা মাথায় শোনো। কিছু প্রশ্ন এরকম এসেছে যে ভাইয়া এখন যে ক্লাসগুলো হচ্ছে দেখা যাচ্ছে ভাইয়া ক্লাসগুলো করিয়ে যাচ্ছেন, আমরা প্রশ্ন করতে পারবো কিনা, কিংবা হতে পারে যে একটা নির্দিষ্ট সময় ধরে অনেকগুলো থিওরি তুমি আগে পড়োনি, ফাঁকিবাজি করে থাকতে পারো, সেখানে তুমি কোনো হেল্প পাবে কিনা। সো এই জায়গাটা নিয়ে একটা খুব বেশি পরিমাণে প্রশ্ন আসছে। তো এটা নিয়ে প্রশ্ন পাওয়ার কোনো টেনশনই কিছু নেই। আমাদের যখন 2 তারিখ থেকে বা 3 তারিখ থেকে যখন আমাদের একদম পেইড কোর্সটা শুরু হবে, সেটার পুরোপুরি ভাবে ডিটেল রুটিনটা তোমরা www.udbhash.com এ পেয়ে যাবে, ঠিক আছে? এবং এটার একটা ডিটেল অংশ রুবেল ভাই কিন্তু ক্লাস শেষে তোমাদেরকে দেখাবে। ওয়েবসাইটে যে রুটিনটা তুমি পাবে। হতে পারে তোমার এখন পার্সোনালি আমার সাথে কথা বলা প্রয়োজন, যেমন আমাকে অনেকে ফিজিক্সের প্রশ্ন এখানে করেছো। তো এরকম ভাবে তুমি কোনো ম্যাথে প্রবলেম ফেস করছো বা কোনো একটা অংশ বুঝতে পারছো না, অনেকে যেমন আমাকে বলেছে চ্যাপ্টার 6 এর ক্যালোরিমিতির ব্যাপারটা বইয়ে ক্লিয়ার করে বুঝতে পারছি না ভাই, কোনো এক্সপেরিমেন্ট আছে কিনা বা বোঝার জায়গা আছে কিনা, তখন তুমি আমার সাথে পার্সোনালি কথাও বলতে পারবে। সেই ক্লাসের শেষে আমরা লাস্টে হ্যান্ড রেজ বলে একটা অপশন আছে দেখবে তোমার ওইখানে, ওই অপশনটা আমরা অন করে দিই, তুমি তখন হ্যান্ড রেজ করবে এবং তোমার সাথে পার্সোনালি আমরা কথা বলতে পারবো। ফলে অফলাইন ক্লাসে তুমি যে পার্সোনালি আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারতে, এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়। আর সবচেয়ে বড় কথা, তুমি যে এখন প্রিপারেশন নিবে, এই প্রিপারেশন নেবার জন্য তো তোমাকে জানতে হবে কোন কোন ধাঁচের প্রশ্নগুলো আছে, ঠিক আছে? অর্থাৎ কি কি ধাঁচের প্রশ্নগুলো সাধারণত আসে। সেই প্রশ্নগুলো আসার জন্য তোমাকে একটা গাইডলাইন দরকার, অথবা প্রশ্নগুলো কি কি ধাঁচের হতে পারে সেরকম টাইপ করে তোমাকে জানানো দরকার। তাই প্রত্যেকটা অংশ থেকে ক্লিয়ার আউট করে একটা বই তোমরা পাবে। এটা উদ্ভাস থেকে তোমার যতগুলো চ্যাপ্টারের পরীক্ষা হওয়ার কথা কলেজের অ্যাডমিশনের জন্য, সবগুলো করে একটা বই তোমাদের কাছে দেওয়া হবে। এটা তোমরা ব্রাঞ্চের সাথে যোগাযোগ করেই তোমরা তাদের কাছ থেকে যোগাযোগ করতে পারবে। আর কোনো প্রবলেম হলে রুবেল ভাই সহ অন্যান্য ব্রাঞ্চের নাম্বার তো তোমার আছেই, নিকটস্থ ব্রাঞ্চে তুমি যোগাযোগ করলে তুমি ভর্তি হবার পর সেই বইটাও তোমার কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পৌঁছে দিবে। সো টেনশন করবার কিছু নেই। এতক্ষণ যেমন তোমরা আমাকে কিউএনএ তে প্রশ্ন করেছো ম্যাথ রিলেটেড, অন্যান্য অংশগুলো ভাইয়া যেহেতু অ্যান্সার দিয়েছি, অর্ঘ্য ভাই এখন কিউএনএ তে যুক্ত আছেন, তুমি চাইলে ভাইয়াকে প্রশ্ন করতে পারবে। আমি আইসিটির প্রত্যেকটা টপিকে বুঝিয়ে বলবো, তোমাকে একটু পার্সোনালি রিকোয়েস্ট করবো তুমি কোনো জিনিস যদি না বুঝো বা কোনো জিনিস যদি বুঝিয়ে বলতে চাও আমাকে, সো ওয়েট করার কিছু নেই, তুমি সেটা কিউএনএ তে জানাতে পারো। বাট রিকোয়েস্টটা এরকম, হয়তো সেটা আমি 2-1 স্লাইড পরেই বলে দিব। তো তখন দেখা যাচ্ছে তুমি যখন লিখতে চাচ্ছ সেই সময়টাও তোমার নষ্ট হলো। তাই সেই সময়টা নষ্ট করো না, ক্লাসের দিকে ফুললি ফোকাস করো, সেটা ভাইয়া বোঝাবো। ক্লাস শুরু করবার আগে একটা বিষয় একটু বুঝিয়ে দেই। আইসিটির মধ্যে কিছু চ্যাপ্টার, যেমন চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, এগুলোতে তুমি বুঝতে পারছো চ্যাপ্টার 1 থেকে 3 পর্যন্ত পুরোপুরি বেসিক জিনিস এবং এখান থেকে অবজেক্টিভ আসে। চ্যাপ্টার 4 থেকে 4, 5 এবং 6 এগুলোর মধ্যে আমার এমএস অফিসের অর্থাৎ মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এরপরে অ্যাডোবে ফটোশপ, অ্যাডোবে ইলাস্ট্রেটর সেগুলো আছে। তো সেগুলো নিয়ে পড়তে গেলে আমি হচ্ছে মাইক্রোসফট এক্সেসও আছে, তো কোনগুলো নিয়ে পড়বো? এগুলো আমরা উদ্ভাসে কখনোই কখনোই এই যে সফটওয়্যার গুলো আছে এগুলো মুখস্থ কখনোই আমরা প্রেফার করি না। তাহলে এগুলো আমরা কিভাবে প্রেফার করি পড়ানো? আমরা সেগুলো পুরোপুরি ভাবে তোমাকে পার্সোনালি বিভিন্ন প্রজেক্ট করে করে দেখাবো। অর্থাৎ ধরো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে তোমরা একটা প্রজেক্ট তৈরি করে দেখাবো, অ্যানিমেশন, ট্রানজিশন সেগুলো কিভাবে ব্যবহার হয়, ইনসার্ট কিভাবে ইউজ হয়। তোমাকে অ্যাডোবে ইলাস্ট্রেটর দিয়ে কিছু প্রজেক্ট তৈরি করে দেখাবো, ধরো বিভিন্ন কার্টুন অংশ তৈরি করার। যারা কিনা অন্যান্য জিনিসগুলো পছন্দ করো বা এগুলো নিয়ে কাজ করো বা শিখতে চাও প্রফেশনালি, সেগুলো কোথা থেকে শিখতে পারো, ফ্রি রিসোর্স কোথায় আছে সেগুলো আমরা জানিয়ে দেব। যেহেতু আজ ক্লাসটা হচ্ছে খুবই অল্প সময়ের একটা ক্লাস এবং অলরেডি সময় অনেক বেশি চলে গেছে, হাতে সময় নেই, একটু বলে রাখলাম আমাদের 2 তারিখ থেকে যে ক্লাসগুলো শুরু হচ্ছে সেই ক্লাসগুলোতে সবকিছু আমরা প্র্যাকটিক্যালি করব। অর্থাৎ আমরা যা কিছুই বলি না কেন সেটা কম্পিউটারে কিভাবে হচ্ছে হাতে কলমে প্র্যাকটিক্যালি শিখবো, যাতে পরীক্ষার হলে তুমি কোনোভাবে ভুলে না যাও। ঠিক
ঠিক আছে? কারণ আমি বেসিক্যালি যখন এগুলো শিখেছিলাম মানে কলেজে থাকতে, সো কলেজে থাকতে আমাদের আইসিটি ল্যাবটা যেখানে ছিল তখন কিন্তু আমরা এইভাবেই শিখেছি, কোনো কিছু পড়ার পরে প্র্যাকটিস করে। কলেজে যে আমরা যেমন কোডিং এর ব্যাপারে জেনেছি, সি প্রোগ্রামিং, তোমাদের অনেকে আছো যারা প্রোগ্রামিং পছন্দ করো, অনেকে পাইথন নিজে থেকে একটু প্র্যাকটিস করো, যেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো, যারা একটু এক্সট্রা বিষয় জানতে চাও কোথা থেকে জানতে পারো। সো আই হোপ তোমার কাছে কিছুটা রেস্ট হয়েছে এতক্ষণ, যেহেতু তোমরা ম্যাথ পড়েছো এবং অর্ক ভাই খুব সুন্দর করে পড়ালেন। এখন চলো আমরা আইসিটির মধ্যে চ্যাপ্টার 1 থেকে 3 4 পর্যন্ত তুমি কিভাবে একটা বেসিক প্রিপারেশনটা নিতে পারো আজকে আমরা সেটা ক্লিয়ার করব। আর মেইন ক্লাসগুলোতে প্র্যাকটিক্যালি তোমাকে প্রজেক্ট তৈরি করে কি কি প্রশ্ন আসে এ পর্যন্ত এসেছে আর তুমি কিভাবে প্রিপারেশন নিবে সেটা আমরা মেইন ক্লাসে যেয়ে দেখবো। সো ওয়েট করার কোনো সমস্যা নেই। দেখো প্রথমে বলেছে কোনটি আইসিটি ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কি বুঝি? যেসব যোগাযোগ মাধ্যম হবে আমরা সামাজিক আচার আচরণ এবং অন্যান্য আমাদের চিন্তা চেতনা অনুসারে প্রকাশ করে থাকি। সেটা কি হয়ে থাকে? ইমেল হচ্ছে একটা ফর্মাল লেখা, তাহলে ইমেল তো আমার সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে রাখছে না, এবং সেটা তো 1 to 1 কানেকশনের মধ্যে মূলত আমরা ব্যবহার করি। তাহলে এটা কিন্তু হচ্ছে না। অ্যাপেল তো হচ্ছে গিয়ে একটা কোম্পানি, সেখানে আমরা কিভাবে বলতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যম? কিন্তু ফেসবুক আমরা জানি এটা হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। এর পাশাপাশি আরেকটার ব্যাপারে তোমরা পড়েছো, টুইটার। সো টুইটারও হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। আমাকে চট করে চ্যাট বক্সে জানিয়ে ফেলো ফেসবুকের প্রতিষ্ঠাতাকে তাড়াতাড়ি। এই জিনিসটা না পারলে ভাই শেষ, এটা চ্যাট বক্সে তাড়াতাড়ি জানান। মার্ক জুকারবার্গ, ভেরি গুড। ওকে, মার্ক জুকারবার্গের ব্যাপারে জানতে পেরেছি। এবং ফেসবুক কবে প্রতিষ্ঠা পায় এটা জানিয়ে ফেলো ভাইকে, এটা জানাটা জরুরি। 2004 সালে, ভেরি গুড। এই তো একই সাথে একটা প্রশ্নের পাশাপাশি আমরা 3টা কোশ্চেন ক্লিয়ার আউট করে ফেললাম। তারপরে চলো, ছোট শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাইকে রুচিমাফিক আনন্দ কোনটা দেয়? সিম্পল জিনিস ভাই, ই কমার্স, ই সেন্টার, কৃষি বার্তার জন্য হচ্ছে গিয়ে গেম। গেমের মাধ্যমে একটা মানুষ যেভাবে চিন্তা করতে শিখে অন্য কোনো কিছুতেই না। এই কারণে দেখবে এখনকার যে বহির্বিশ্ব আছে বা বর্তমান যুগ আছে, তারা যে কোনো কিছুকে গেমিফিকেশন করতে চায়, অর্থাৎ কোনো কঠিন কিছুকে গেমের মাধ্যমে মানুষের কাছে সহজলভ্য করে তুলতে চায়। চলো তারপরে গুলো দেখি। কত সালে বাংলাদেশে ই কমার্স পরিচিত হয়? তোমাদের হয়তো বা মনে আছে, সেটা কত? 2011 সালের দিকে। হার্ড ডিস্কে আমরা কি ব্যবহার করি? আমরা কোনো কিছু তথ্য জমা রাখি। আর তথ্য জমা করা মানেটা কি? তথ্য জমা করার মানে হচ্ছে সেটা আমি আমার মস্তিষ্কে রেখে দিতে চাই, যেটা কিনা মেমোরি ডিভাইস হিসেবে। ভেরি গুড, অর্থাৎ তথ্য জমা রাখার জন্য। এটা মোটামুটি হলো। এখন বলো তো 2009 সালে গুরুত্বপূর্ণ কি হয়েছিল? তাড়াতাড়ি চ্যাট বক্সে জানাও। 2009 কেন অপশনে ভাইকে জানিয়ে দাও। ভেরি গুড, তথ্য অধিকার আইন হচ্ছে গিয়ে আমরা পেয়েছিলাম। আচ্ছা, তথ্য অধিকার আইনের কতটা? 7টা অনুচ্ছেদ ছিল এবং 20টা অংশ, যেটা আমরা সামনে দেখবো। তাহলে দেখো এই পর্যন্ত আমাদের মোটামুটি হয়ে গেল। টুইটারে সর্বোচ্চ কত অক্ষরের, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি কি ক্যারেক্টার, ঠিক আছে, ক্যারেক্টার ইউজ করা হয়, যেটা তোমাদের বইতে দেওয়া আছে। আমরা 140 ক্যারেক্টার ব্যবহার করে থাকি, যেটাকে বলা হয় একটা টুইট। একটা টুইট, ঠিক আছে। প্রোগ্রামিং ধারণার প্রবর্তককে তোমাদের হয়তো মনে আছে, সেটা হচ্ছে অ্যাডা লাভলেস। এটা তোমাদের মনে থাকবার কথা, তোমাদের বইতে আছে। 1841 সালের দিকে টুরিন ইউনিভার্সিটিতে যখন কিনা চার্লস বেবেজ একটা বিষয় সম্পর্কে কথা বলছিলেন, সেই বিষয়টাকে সামারাইজ করে অ্যালগোরিদম আকারে একটা ধারা লিখেছিলেন হচ্ছে অ্যাডা লাভলেস, যেটা প্রায় 100 বছর পর এখনকার সময়ে এসে বিভিন্ন বিজ্ঞানীরা দেখে বুঝতে পেরেছেন তিনি যেটা লিখেছেন সেটাকে আমরা অ্যালগোরিদম হিসেবে চিন্তা করে থাকি। যারা কোডিং প্রোগ্রামিং এগুলোর ব্যাপারে একেবারেই জানো না, তাদের মনে হতে পারে ভাই অ্যালগোরিদম কি, কোডিং কি? টেনশন করো না, এগুলো কম্পিউটারের যে ভাষাগুলো বোঝে সেই ভাষাগুলোর মধ্যে একটা অংশ। যখন তুমি তাকে বোঝানোর জন্য যে ভাষাটা ব্যবহার করো সেটা হচ্ছে প্রোগ্রামিং, ঠিক আছে। চলেন তাহলে সামনের দিকে আগাই। WWW ফুল ফর্মটা আমাদের সবার জানা আছে, যার মাধ্যমে আমরা সবাই কানেক্টেড আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এবং উইন্ডোজটা কি? উইন্ডোজটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। আমাদের প্রত্যেকের বাসায় দেখবো আমরা সবাই ফাংশন করি। যেমন আমাদের বাসার মধ্যে ধরো আমি হচ্ছে একটা স্টুডেন্ট, আমার কাজ হচ্ছে পড়াশোনা করা। ধরো আমার বড় ভাই একটা জায়গায় কাজ করে, তার কাজ হচ্ছে তার কাজ করা। কিন্তু আমাদের বাসার সবগুলো মানুষ কিভাবে চলবে, কে কখন কি খাবে, কার কাজ কেমন চলছে, কার কি প্রয়োজন, সবগুলো কে খেয়াল করেন? আমাদের সবার প্রয়োজন খেয়াল করেন আমাদের মা। সে আমাদের মা হচ্ছে আমাদের কম্পিউটারের মধ্যে যে অপারেটিং সিস্টেম থাকে, অর্থাৎ সে সবার সবকিছু খেয়াল করেন, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। এবং উইন্ডোজ কিন্তু খুবই জনপ্রিয় উইন্ডোজ হচ্ছে অপারেটিং সিস্টেম। তোমরা আমাকে জানাও তো এই পর্যন্ত ভাইয়া যা যা পড়ালাম সবকিছু ক্লিয়ার আছে কিনা? চ্যাট বক্সে একটু জানিয়ে ফেলো কষ্ট করে। যদি ক্লিয়ার থাকে জাস্ট ওয়াই লেখো। তারপরে ভাই আর একটু বেসিক গুলোতে যাবো। হ্যাঁ, তাহলে দেখেন এরপরে কি দেওয়া আছে। সর্বপ্রথম বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে সফল জগদীশ চন্দ্র বসু। এই প্রশ্নটা দেখবার পরে সবার মাথায় এসেছে, হ্যাঁ জগদীশ চন্দ্র বসু না থাকলে কি, যদি মার্কনি থাকতো তাহলে কি মার্কনি আর জগদীশ চন্দ্র বসু একসাথে দাগাতাম? না। এখানে যারা প্রশ্ন করে তারাও এই ব্যাপারটা ভালো জানে যে সবার প্রথম জগদীশ চন্দ্র বসু করেছে
যদি জগদীশ চন্দ্র বসু অপশনে না দেওয়া থাকে তাহলে দেখবে এই জায়গাটায় কি দেওয়া আছে, মার্কনি দেওয়া আছে। কিন্তু যদি বলে এই জায়গাটায় তড়িৎ চৌম্বকীয় বলের ব্যাপারে প্রথম ধারণা কে দিয়েছিলেন, চ্যাট বক্সে জানিয়ে ফেলো কে দিয়েছিল। তড়িৎ চৌম্বকীয় বলের ব্যাপারে প্রথম ধারণা সেটা দিয়েছিল ম্যাক্সওয়েল, তাই কিন্তু গ নম্বরে ম্যাক্সওয়েল অপশনটা দেওয়া। তাহলে একটা অবজেক্টিভ দিয়ে আমরা 3টা অবজেক্টিভ বুঝে ফেললাম। ক্লিয়ার হয়ে গেল, বেসিক জিনিস, যাতে তোমার বই কষ্ট করে আর না পড়া লাগে। তাহলে ইলেকট্রনিক মানি ট্রান্সফার 1 মিনিটে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়? ওই যে মনে আছে না, দেশি নগদে বেশি লাভ, এখন কিন্তু প্রায় 50,000 টাকা পাঠানো যায়। আমরা কিন্তু অ্যাড দেখে থাকি, ঠিক আছে? এখন প্রায় 50,000 টাকাও কিন্তু পাঠানো যায়, এবং দিন দিন এই সংখ্যাটা খুব পরিমাণে বাড়ছে, এবং আস্তে আস্তে সামনে দেখা যাবে এটা খুব জনপ্রিয় হয়ে যাবে। এটাকে যেটাকে বলা হয় কি, ইএমটিএস, তোমাদের হয়তো মনে আছে ইএমটিএস, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। ব্যবস্থাটা ইংলিশে হচ্ছে সিস্টেম, ঠিক আছে? এটা হচ্ছে ফুল ফর্ম, এটা কিন্তু আসে পরীক্ষায়। ইএমটিএস এর ফুল ফর্ম কি? ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। ই লার্নিং কোনটির সাথে সম্পর্কযুক্ত? তোমরা আমার সাথে ক্লাস করতে পারছো কিভাবে? একজনের মোবাইল আছে, অনেকের অ্যাপস নাও থাকতে, ল্যাপটপ না থাকতে পারে, কম্পিউটারে করতে পারে, সবাই যুক্ত আছি ইন্টারনেটের মাধ্যমে, তখনই তুমি ক্লাসটা করতে পারো। তাহলে বুঝতেই পারছি ই লার্নিং আমরা কি ইন্টারনেটের সাথে যুক্ত। এইচটিটিপি ব্যবহার, যাকে আমরা বলে থাকি একটা প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, TRANSFER, ট্রান্সফার প্রোটোকল। এই প্রোটোকল ইউজ করার ব্যাপারে সবার প্রথম কে বলেছিল? স্যার টিমোথি জন বার্নার্স-লি। এবং তিনি একই সাথে কিন্তু এইচটিটিপি, এফটিপি যেটাকে আমরা বলতে থাকি ফাইল ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপিএস এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে সবাইকে সংযুক্ত করার ধারণাটাও তিনি তুলে ধরেন। এবং HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সেটার মাধ্যমে ওয়েবসাইট তৈরি করার ব্যাপারটাও কিন্তু তার মাধ্যমে মূলত ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, ঠিক আছে? ডিজিট বলতে আমরা কি বুঝি? ডিজিট বলতে আমরা বুঝি অঙ্ক। তোমরা যখন কলেজের দিকে আরেকটু যাবা তখন জানবে ডিজিটাল সিগন্যাল আছে, যে ডিজিটাল সিগন্যালের মধ্যে আমরা কি কাজ করে থাকি, 0 এবং 1 দিয়ে কোনো তথ্য প্রবাহকে ইন্ডিকেট করে থাকি। এই নিচের দিকটাকে বলে থাকি 0, আর এটাকে উপরের দিকটাকে আমরা তথ্য নির্ধারণের জন্য 1 বলে থাকি। এই দুটোই কি? দুটোই হচ্ছে দুটো ডিজিট। এই ডিজিট বলতে তাহলে আমরা অঙ্ককে সাধারণত ইন্ডিকেট করে থাকি। এবং ইমেইলের পূর্ণ নাম কি? তোমাদের মনে থাকবার কথা, ইলেকট্রনিক মেইল, তাই না? এটা কিন্তু খুবই সহজ হয়ে গেল। এরপরে আমাদেরকে বলেছে যে বিল গেটস এর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম। আয় হায় ভাই, এটা তো আমরা সবাই জানি, মাইক্রোসফট তিনি সবার প্রথমে করেছে। আর চার্লস বেবেজ কয়টি গণযন্ত্র তৈরি করেন? তোমাদের মনে থাকবার কথা, সবার প্রথম 1822 সালে তিনি তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন। এটা আবার নাম শুনে তুমি গাড়ির ইঞ্জিনের কথা মনে করো না, সেই ডিফারেন্স ইঞ্জিন হচ্ছে যোগ বিয়োগ গুণ এগুলো করবার জন্য ব্যবহার করা হয়েছিল। এরপরে 1833 সালে তিনি তৈরি করেন অ্যানালাইটিক্যাল ইঞ্জিন, এবং অ্যানালাইটিক্যাল ইঞ্জিন কিন্তু ডিফারেন্স ইঞ্জিন থেকে আরেকটু উন্নত ছিল, এবং এটা তৈরির পেছনেও কিন্তু ওই যে অ্যাডা লাভলেস, আমরা যার কথা বলেছি সবার প্রথম প্রোগ্রামার, তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই দুটো তিনি তৈরি করেছিলেন, ঠিক আছে? আই হোপ এই পর্যন্ত তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে যায়, ভাইয়াকে চট করে চ্যাট বক্সে জানিয়ে দেন চ্যাপ্টার 1 থেকে বেসিক কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো কি আপনারা ক্লিয়ার হয়েছেন? তাহলে ভাইয়া কি কি ধরনের প্রশ্ন আসবে সেটা বলে দেই। সবার প্রথমে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে গ্লোবালাইজেশন কি, ইন্টারন্যাশনালাইজেশন কি, এগুলো নিয়ে প্রশ্ন। তারপরে কিছু ফেমাস ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে নিয়ে প্রশ্ন। তারপরে তুমি ই পর্চা ব্যবহার করছো, ই টিকেটিং ব্যবহার করছো, ইএমটিএস ব্যবহার করছো, সেটা নিয়ে প্রশ্ন। তথ্য অধিকার আইন নিয়ে প্রশ্ন। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আর টুইটার নিয়ে প্রশ্ন। এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন নেই। তাহলে তোমরা বুঝতে পারছো, আমি চ্যাট বক্সে দেখতে পাচ্ছি ওয়াই লেখার পাশাপাশি এক একজন আমাকে বলে দিচ্ছে ভাই গুগল প্লাস হচ্ছে একটা সামাজিক যোগাযোগ সাইট। ভেরি গুড, এই তো তোমরা পড়াশোনা করেছো, বুঝতেই পারছি। আর উইন্ডোজের ক্ষেত্রে কোন প্রোগ্রামের মাধ্যমে কিছু আনস্টল করতে পারি? তোমাদের মনে আছে কম্পিউটারে যে আমরা সার্চ বাটনে কি লিখতাম? আমরা লিখতাম কন্ট্রোল প্যানেল। ভেরি গুড, কন্ট্রোল প্যানেলে যেতাম, তারপরে আমরা সিলেক্ট করে বলে দিতাম আনস্টল করতে চাচ্ছি উইন্ডোজ থেকে কোন প্রোগ্রাম আমরা কি করতে চাই, তাই না? আচ্ছা, এটা বুঝবার পরে আমাদের বলেছে কম্পিউটার ভাইরাস কি। কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম। কেন ক্ষতিকারক প্রোগ্রাম? আমরা ভাইরাসের ফুল ফর্মে কিন্তু পড়ে ফেলেছি, ভাইটাল ইনফরমেশন এন্ড রিসোর্সেস আন্ডার সিজ। এই যে SIEGE, ইংলিশে এই শব্দটার অর্থ হচ্ছে ক্ষতি করা। তাহলে এটা কি ক্ষতিকর একটা প্রোগ্রাম যে কিনা করে? এটা কিন্তু আবার জীবাণু ভাইবা বৈষ না, আমাদের মানে হিউম্যান লাইফের ক্ষেত্রে আমরা যেসব কোভিড-19 এর মতো এসব দেখি, এগুলা না। এটা হচ্ছে কম্পিউটারের জন্য এক ধরনের প্রোগ্রাম। এরপরে কম্পিউটারের কাজের গতি বজায় রাখার জন্য আমরা কোনটা করি? আমরা ডিস্কে ফ্রিগম্যান করে দেই। ফ্রিগম্যান মানে হচ্ছে এটা হচ্ছে ভাগ ভাগ করে দেওয়া। তাহলে প্রত্যেকটা কাজ সবাই ভাগ ভাগ করে নিচ্ছে। যেমন ধরো ক্লাসের মধ্যে অর্ঘ ভাই ম্যাথ পড়াবে, আমি আজকে শুধু আইসিটি পড়াবো, রুবেল ভাই তোমাদের উদ্ভাসের কোয়েশ্চেন গুলো সবকিছু জানাবেন। আমরা ভাগ করে নিয়েছি ক্লাসটা, পরে পুরো ক্লাসটার মধ্যে একটা
ডিসিপ্লিন বজায় আছে এবং সবগুলো কাজ পারফেক্টলি সামনে আগাচ্ছে। যার যেটা মনে হচ্ছে সে রিলেটেড প্রশ্ন করে সে সেটার অ্যান্সার দিচ্ছে। এরকমই ডিস্ক ফ্র্যাগমেন্ট যখন আমরা করে নিই, এক একটা কাজ এক একটা জায়গার মধ্যে আমরা করার জন্য এই কাজটা করে থাকি এবং এখানে সুরক্ষা লাভ তো হয়, যেটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে করে করে দেখবো। ঠিক আছে, কম্পিউটারের জন্য। এরপরে দেখেন কম্পিউটারে কোন সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। আমাকে সবার প্রথমে কম্পিউটারে কোন সফটওয়্যারটা সর্বপ্রথম করতে হয়, আমাদের বাসাটাকে, একটা বাসা, ঠিক আছে, এই বাসা থেকে একটা বাড়ি হয় কখন, যখন তোমার মা তোমাদের সবাইকে ঠিক মতো সামনে রাখেন। ঠিক তেমনি সফটওয়্যারের মধ্যে কোনটা আমাদের সামনে রাখে সবাইকে, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার যেটা আছে সেটা আমাদেরকে কিন্তু সামনে রাখে সবাইকে। তাহলে সবার প্রথম অপারেটিং সিস্টেম সফটওয়্যারটা আমাদের প্রয়োজন হয়। সিমস কোথায় থাকে, সিমস হচ্ছে মাদারবোর্ডে থাকে। আমি তোমাদের কাছে এখন প্রশ্ন করব, সিমস এর ফুল ফর্মটা আমাকে কে বলতে পারবে? এতক্ষণ ভাইয়া সব বলে দিয়েছি, দেখি সিমসটা কে বলতে পারে। সবার আগে দেখি সিমস, এখন পর্যন্ত কেউ পারে নাই। এই তো আটকে গেছে সিমস। এমন একটা কোশ্চেন, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। ভেরি গুড, ভেরি গুড। এই তো লামিয়া বলেছে, রাইসান বলেছে, ধ্রুব বলেছে, ওয়াসি বলেছে, সবাই। এটা তাহলে কি কমপ্লিমেন্টারি, আমরা ব্যবহার করছিলাম যে সেমিকন্ডাক্টরের অংশটা সেটা আমরা ইউজ করছিলাম মাদারবোর্ডে। এটা মাথায় রাখতে হবে, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এবং এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোথায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চলো সামনে দেখি, এখানে অবজেক্টিভ আছে। ডিজিটাল কন্টেন্ট কোন আকারে সম্প্রচারিত হয়ে থাকে মনে আছে? আমরা কথা বলতাম, আমরা গান শুনতাম, আমরা ভিডিও দেখতাম, আমরা অ্যানিমেশন তৈরি করতাম। যারা এর আগে একাডেমিক ক্লাসগুলো করেছো তাদেরকে আমি আমার তৈরি করা অ্যানিমেশন কার্টুন গুলো অথবা অ্যানিমেশনের যেসব শর্ট ফিল্ম গুলো তৈরি করেছিলাম তোমাদেরকে সেগুলো দেখিয়েছিলাম। তোমাদের মনে আছে সেগুলো ভাই কি আকারে কম্পিউটারে সেভ করে রাখতাম? চ্যাট বক্সে জানাও। ভেরি কম্পিউটার ফাইল আকারে জমা করে রাখতাম আমরা, সেটা যে প্রকারের ডিজিটাল কন্টেন্টই হোক না কেন। এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ডিজিটাল কন্টেন্টকে কয় ভাগে ভাগ করা যায় মনে আছে? এটাকে আমরা 4 ভাগে ভাগ করা যায়। টেক্সট হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, অথবা আমরা পেন্টিং করেও কিন্তু আমরা করতে পারছিলাম, ছবি আকারে আর কি, যেটা বলছিলাম তাই না, সেভাবে করে আমরা তৈরি করছি। এরপরে আমাদের কি আছে, আমাদের ইন্টারনেট ব্যবহার কখন অর্থহীন হয়ে পড়ে। দেখো একটা ইন্টারনেটে তুমি বসে আছো, সকালে তুমি উদ্ভাসের ক্লাস করতে ঢুকলে, বিকালবেলা যদি তুমি উদ্ভাসের ক্লাসে ঢুকতে পারো ততক্ষণ তো ক্লাসই শেষ। তাহলে কেন ঢুকতে পারো নাই? কম্পিউটারের স্পিড কম ছিল ইন্টারনেটের, তাই তুমি ঢুকতে পারো নাই। তখন অর্থহীন হয়ে পড়ে স্পিড যদি কম হয়ে যায়, তাই না? বাট আমার কাছে মনে হয় সি নাম্বার অপশনটাও খারাপ না। আমাদের মতো যারা কিনা গেম টেম খেলতে পছন্দ করো, তো একটু গেম খেলতে পারলে আসলে মুডটা ভালো হয় আর কি। আচ্ছা যাই হোক, এখন কে কোন গেম খেলতেছো চ্যাট বক্স একটু জানাও তো, দেখি কে কোন গেম টেম খেলতেছে। কল অফ ডিউটি খেলতেছো কেউ? আচ্ছা ভ্যালোরেন্ট খেলতেছে আবিদ, আচ্ছা ঠিক আছে। ফ্রি ফায়ার মুসা খেলে, ক্ল্যাশ রয়্যাল, পাবজি। আহারে পাবজি তো ব্যান করে দিল, আহারে কি কষ্ট পাচ্ছ তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা সবাই তো ভালোই গেম টেম খেলতেছে, ভেরি গুড। সমস্যা নাই, পেইড ক্লাস গুলোতে কে কোন গেম খেলতেছো, কে কোন বই পড়তেছো, সেগুলো নিয়ে একটা আড্ডা টাড্ডা হবে, সেগুলো নিয়ে টেনশন করো না। চলো সামনের দিকে আগে। স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস কিসের মাধ্যমে তৈরি করা হয় মনে আছে? একটা বিষয় যেটা কিনা কাজ করবে, কম্পিউটারকে নির্দেশ দিবে, তুমি তোমার নির্দেশ, সেটা কি কাজ করে আমরা অলরেডি বলে ফেলেছি, প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা সেটাকে তৈরি করে থাকি। কোনটা ওয়েবসাইটের ফরম্যাট মনে আছে? ওয়েবসাইটের ফরম্যাটের জন্য আমরা অলরেডি বললাম, টিম বার্নার্স-লি একটা আইডিয়া দিয়ে গেছিল, সেটা হচ্ছে এইচটিএমএল। এটার ফুল ফর্মটা কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ। এবং তুমি কোনোভাবে মন খারাপ করবে না যে ভাই এই ল্যাঙ্গুয়েজটা দেখতে কেমন, কিভাবে করে ওয়েবসাইট বানায়। তুমি যখন কলেজে উঠে যাবে, এই যে তুমি যখন কলেজে উঠে যাবে ধরো অ্যাডমিশন দিয়ে, তখন দেখবে উদ্ভাস একটা প্রোগ্রাম করে, এইচএসসি আইসিটি সবার আগে, আইসিটি কোর্সটা সবার আগে শেষ করিয়ে দেয় নির্দিষ্ট 2-3 মাসের মধ্যে। ওইখানে যে তুমি দেখতে পারবা চ্যাপ্টার 5 ভাইয়ারা পড়াবে, সরি চ্যাপ্টার 4 পড়াবে, চ্যাপ্টার 4 পুরোটা এইচটিএমএল এবং নিয়ে। তখন তুমি নিজে নিজে ওয়েবসাইট তৈরির জন্য বেসিক আইডিয়া গুলো তুমি এখানে পাবে। সো টেনশন, কলেজে যে বিস্তারিত এখানে আছে। চলেন তাহলে পরেরটাতে যাই। ইন্টারনেটের খারাপ ব্যবহার কোনটা? যদিও আমি এটা খুব একটা বিশ্বাস করি না পার্সোনালি। এখানে বলা আছে ভিডিও গেমস খেলা, গান শোনা, প্রোগ্রামিং, বই পড়া খুব ভালো। ভিডিও গেমস খেলাটা মাত্রাতিরিক্ত হলে হয়তো বা খারাপ, কিন্তু আমার মনে হয় যারা ভিডিও গেমস খুব ভালো খেলতে পারে তাদের কোনো একটা প্রবলেম সলভ করার আইডিয়াও অনেক স্ট্রং হয়। কারণ ধরো একটা আসলে অনেক খাটাইতে হয়। আর যদি গেম খেলতে খেলতে তোমার কখনো ইচ্ছা হয় যে ভাই আমি একটা গেম তৈরি, তখনও কিন্তু তোমাকে প্রোগ্রামিং শিখতে হবে, ইউনিটির মাধ্যমে গেম ইঞ্জিন দিয়ে তুমি তৈরি করবে, সেগুলো অন্যরকম হিসাব, সেগুলো তো আছে। আচ্ছা, ইউটিউব কি ধরনের সাইট এখানে জিজ্ঞাসা করেছে, আমাকে চ্যাট বক্সে বলে ফেলো ইউটিউব কি ধরনের সাইট, তাড়াতাড়ি জানাও দেখি সবার আগে কে বলতে পারে। আচ্ছা
এটা হচ্ছে গিয়ে ভিডিও শেয়ারিং সাইট। ভেরি গুড, সি নাম্বারটাতে বলতেছে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বুঝতে পারলাম। এই পর্যন্ত বুঝবার পরে ধর আমরা চিন্তা করলাম যে এই পর্যন্ত বোঝার পর আমাদের বলেছে বানান সংশোধনের কমান্ড কোনটা। আমরা কি করতাম মনে আছে? স্পেল চেকার। স্পেল মানে হচ্ছে কি আমরা যেটাকে বানান করছিলাম সেটা দিয়ে আমরা চেক করতাম, স্পেল চেকারের মাধ্যমে বানান ঠিক হয়েছে কিনা। ফন্ট বলতে আমরা কি বোঝাই? আমরা স্টাইলের, তাই না? আমরা যে বিভিন্ন, ওই যে মনে আছে আমরা সেই বিভিন্ন স্টাইল গুলো ঠিক করে নিতাম, সেটা কি বলতাম? তার ফন্ট। এখন আমরা কি এরিয়াল ফন্টে লিখবো নাকি অন্য ফন্টে লিখবো নাকি এলিফ্যান্ট ফন্টে লিখবো, সেগুলো আমাদের ব্যাপার, এটা আমরা ঠিক করে নিতাম, তাই না? স্প্রেডশিটে শতকরা নির্ণয়ের সূত্র আমাকে সবার আগে চ্যাট বক্সে বলো ভাইয়া, যদি এই অবজেক্টিভ না দিয়ে চ্যাট বক্সে যদি কোশ্চেনটা এরকম থাকতো, স্প্রেডশিটে ফর্মুলা ইনক্লুড করার জন্য সবার প্রথম কোন চিহ্নটি দিতে হয়, কারো মনে আছে? সমান চিহ্ন। ভেরি গুড, ভেরি গুড, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবার প্রথমে সমান চিহ্ন দিতে হয়। তাহলে মনে আছে আমি যদি কোন একটা সেল হয়, ওই যে মনে আছে না উপর দিয়ে আমরা বলতাম এগুলো কি হতো? এ, তারপর দেখতাম বি, তারপর দেখতাম সি, তারপর দেখতাম ডি, এভাবে যেত। আর এই পাশগুলোতে ছিল কি 1 2 3 4 এরকম করে। তাহলে ধরো এরকম একটা ঘর, এরকম একটা ঘর, A3 B3, এইগুলোকে যদি আমি গুণ দিয়ে পার্সেন্টেজ সাইনটা দিয়ে দিই, সমান চিহ্ন। এটাই খুবই ইজি হয়ে গেল। আর একটা ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করতে চাও, ভিন্ন নামে সংরক্ষণ যদি করতে চাও তখন তো নতুন ফরম্যাটে তুমি করছো। এমনি তুমি কিছু এডিট করো তখন তুমি সেভ অপশনে করলেই হয়ে যায়। কিন্তু নতুন ফরম্যাটে তুমি যখন করবে বা সবার প্রথম করতে চাচ্ছ, তখন দেখবে তোমার সেভ এস অপশনটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তাহলে এটা হয়ে যাচ্ছে ডি নাম্বার, সেভ এস অপশন, ভিন্ন নামে সংরক্ষণ করতে। এরপর আমাদের কি বলেছে একটু দেখে নেই। আমাদের পরে বলেছে স্প্রেডশিটের রেঞ্জ বোঝানো হয় কত, অর্থাৎ একটা নির্দিষ্ট সেল থেকে অপর একটি নির্দিষ্ট সেল পর্যন্ত যদি আমরা কোনো অপারেশন চালাতে চাই, তখন আমরা কি কাজ করি? কোলন সাইনটা ইউজ করে থাকি। সেটা হচ্ছে সি নাম্বারটাতে, অপশনটাতে। তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবং দেখো 200 টাকার 7% কত টাকা হলে তা নির্ণয়ের জন্য সমান চিহ্ন দিয়ে লিখতে হবে। দেখেছো আমরা একটু আগে দেখেছিলাম এটা, এই যে A3 × B3 এরপরে পার্সেন্টেজ। তাহলে দেখো সমান চিহ্ন অলরেডি দিয়ে দিয়েছে, তাহলে বাকিটা কি থাকে? বাকিটা থাকে এই যে এটা। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে। আমাকে চ্যাট বক্সে কষ্ট করে তোমরা একটু জানিয়ে দাও এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। বুঝতে পেরেছো কি? বুঝতে পারলে ওয়াই লিখে যাও। আচ্ছা ঠিক আছে, তারপর একটু ছোটখাটো রিটেন প্রশ্নগুলো যেগুলো আসে 1 নম্বরের জন্য, সেগুলো একটু দেখিয়ে দেবো। ঠিক আছে, চলেন তাহলে সামনের দিকে আগাই। স্প্রেডশিটের প্রোগ্রাম কোন ধরনের কাজে লাগে? আমরা হিসাব করতে কাজে লাগে, গণিতের কাজ করার জন্য লাগে, সূত্রের প্রয়োগে কাজে লাগে। যেমন আমি তোমাকে একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি। আমাদের মানে ভার্সিটির ডিবেট ক্লাবের জন্য যে স্প্রেডশিট দরকার দুটো ব্যাচের, সেটা আমি পার্সোনালি তৈরি করেছি। এবং আমি এমন ভাবেই তৈরি করেছি, ব্লাড গ্রুপ থেকে শুরু করে প্রত্যেকের ইমেল আইডি যা কিছু আছে সেগুলোতে শুধুমাত্র মানে হিসাব করা না, বরং যে কোনো বিপদ আপদে, এই কোভিড এর মধ্যে যে কোনো বিপদ আপদে কেউ পড়লে ব্লাডের যদি প্রয়োজন হয় সেখান থেকে সর্টিং করে বের করে নেওয়াটাও কিন্তু খুবই সহজ হয়। তাই উপরের সবগুলোই কিন্তু এখানে সঠিক অ্যান্সার। এখন তোমার মনে হতে পারে ভাই এক্সেলে এই কাজগুলো কিভাবে করে, একটু ধারণা কি দিবেন? বইতে তো আমাদের নাই, কিন্তু এটা কাজে লাগে লাইফে। সেগুলো টেনশন করো না, যখন আমরা এই মেইন ক্লাসগুলো শুরু হবে তখন ওই ক্লাসগুলো করার সময় আমরা হচ্ছে পুরোপুরি ভাবে একটা এক্সেলের বেসিক কিছু আইডিয়া, শুধু যোগ বিয়োগ গুণ ভাগ বইয়ের না, বইয়ের পাশাপাশি এক্সট্রা কিছু আইডিয়া যেটা তোমাকে হেল্প করবে সামনে এই কলেজে উঠবার পরে, বিভিন্ন ক্লাবে কাজ করবে। যেমন নর্ডামে আমাদের প্রায় 22টার উপরে ক্লাবই আছে। তো নর্ডামে গেলে এই ক্লাবগুলোতে কাজ করলে তখন তোমাকে এক্সেল অনেক ইউজ করতে হয়, যেহেতু আমি কাজগুলো করেছিলাম কিছু, তো সেই ক্ষেত্রে তখন দেখবে যে খুব কাজে দেয়। আমরা কিছুটা শিখিয়ে দিব অভ্যাসে। চন্দ্রাবতী তোমাদের মনে আছে কিনা ভাইকে বলে ফেলো, চন্দ্রাবতী কি? এটা হচ্ছে বাংলা একটা ফন্ট। এটা কি মনে আছে? চ্যাট বক্সে জানিও আমাকে, দেখি কারা কারা জানাতে পারে। হ্যাঁ, বাংলা ফন্ট হিসেবে আমরা ব্যবহার করি চন্দ্রাবতী। আমরা এটা বাংলা ফন্ট হিসেবে এটা ব্যবহার করে থাকি, চন্দ্রাবতী ফন্ট। আরেকটা হচ্ছে গিয়ে সিয়াম রূপালী আছে, আরো অন্যান্য সুটোনিয়াম যে আছে সেগুলো আমরা ব্যবহার করি। পৃষ্ঠার মাপ নির্ধারণ করা হয় কোন ডায়লগ বক্স থেকে? তোমরা আমাকে জানাও। পৃষ্ঠার মাপ নির্ধারণ করা হয় কোন ডায়লগ বক্স থেকে? পেজ সেটআপ ডায়লগ বক্স থেকে। এই যে পেজ সেটআপ আমরা যে করে থাকি, সে পেজ সেটআপ বক্স থেকে কিন্তু আমরা এটা এই ক্ষেত্রে করে থাকি, তাই না? এটাই হচ্ছে কি আমাদের অংশ। ক্রয় মূল্য বলেছে 1200 টাকা A3 সেলে হলে, 15% লাভ B3 সেলে বলে দিয়েছে, বলেছে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে তোমার কি জানা দরকার? ক্রয় মূল্য যা ছিল সেটা যোগ যতটুকু প্রফিট হয়েছে, ঠিক আছে, যতটুকু আমরা লাভ করেছি সেটা। তাহলে দেখো তো এখানে প্লাস সাইন কোথায় কোথায় আছে?
প্লাস সাইন আছে হচ্ছে এই ক আর খতে, বাকি দুটাই মাইনাস সাইন, তাহলে তো হবেই না। দেখো এ নাম্বারটাতে দেওয়া আছে A3, এটার যে পার্সেন্টেজ লাভটা হবে সেটা, আর A3 যেটা ক্রয় মূল্য ছিল, তাহলে অ্যান্সার কত? ক হয়ে যাচ্ছে। আমাকে চ্যাট বক্সে একটু কষ্ট করে জানাও তুমি ক্লিয়ার হয়েছো কিনা, জানালে ভাইয়া সামনের গুলোতে যাবো। এখন ক্লিয়ার হয়েছো? ভেরি গুড, ঠিক আছে। তাহলে দেখো সুটোনিয়াম যে আমাদেরকে বলেছে কোন ধরনের ফন্ট, একটু আগে ভাইয়া বলে ফেলেছে, এটা বাংলা ফন্ট আমরা ব্যবহার করি। এরপরে বলেছে MS ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে Ctrl+C দিয়ে আমরা কি করে থাকি, আমরা কপি করে থাকি, এবং Ctrl+C এর পরে তুমি যদি কন্ট্রোল, এটাকে শর্ট ফর্মে লেখা হয় CTRL+V দাও, সেটা হয়ে যায় পেস্ট, অর্থাৎ যেটা কপি করেছিলে সেই লেখাটাই পুরোপুরি ভাবে ছেপে দিবে, এটাই হচ্ছে গিয়ে পেস্ট। তাহলে কপি করা যায় কি দিয়ে আর পেস্ট করা যায় কি দিয়ে, আই হোপ এটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল। এরপরে বলেছে আমাদের HTTP এর ফুল ফর্ম কি, তোমাদের হয়তো মনে আছে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তাই না? আমরা একটু আগে অলরেডি পড়েও এসেছিলাম এটার অ্যান্সারটা। এরপরে আমরা কি পেয়েছি, ATM। ATM এর ফুল ফর্মটা আমি তোমাদের কাছ থেকে চাই, দেখি সবার আগে কে বলতে পারে। অটোমেটেড টেলার মেশিন, ব্যাপারটা কি মনে আছে তোমাদের? অটোমেটেড টেলার মেশিন। আরে এটা ভুল যাচ্ছে কেন? অনেকের দেখি বানানোর মধ্যে ভুল যাচ্ছে, এখন পর্যন্ত পারফেক্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি অনেকের ক্ষেত্রে হয়েছে, অনেকের একটু ভুল গিয়েছে, যেতেই পারে, এত মন খারাপ করবার কিছু নাই ভাই, সবারই ভুল যায়, এটা নিয়ে এত টেনশন করবার কিছু নেই। আচ্ছা একটু ভাইয়া লিখে দেই, তোমরা যেহেতু অনেকের একটু ভুল গিয়েছে এই জায়গাটায়, অটোমেটেড টেলার মেশিন, তাই না? অটোমেটেড টেলার মেশিন লিখে দিলাম। এরপরে আরে বাপরে, তন্ময় দেখি একটা পুরো ছবিও দিয়ে দিছে ATM এ। আচ্ছা, প্রথম মাইক্রোসফট প্রসেসরটা কি নামে পরিচিত ছিল, এটা অনেকের জানবার কথা না, একটু আউট অফ দা বক্স ভাইয়া প্রশ্ন করেছি, একটু আউট অফ দা বক্স, দেখতে চাই তোমাদের মধ্যে কেউ জানো কিনা, যদিও সব কোশ্চেন বইয়ের মধ্যে থেকেই হয়। এটা হচ্ছে ইন্টেল 4004, ঠিক আছে? এই তো আমাকে মিনহাজুল সবার আগে সঠিক অ্যান্সারটা দিয়েছে, চমৎকার। এরপর আমরা কি পেয়েছি, ভাইরাসের ফুল ফর্ম। আয় হায় রে, এটা তো আমরা একটু আগে পড়লাম। ভাইরাসের ফুল ফর্ম আমরা পড়েছিলাম, সেটা কি ছিল? আমাদেরকে বলেছিল ভাইটাল ইনফরমেশন এন্ড রিসোর্সেস আন্ডার সিজ, SEIG, ঠিক আছে? এরপর আমরা কি করেছি, পাইরেসি নজরদারির জন্য কোন সংস্থা কাজ করে এটা জানাতে চেয়েছি। তোমাদের মধ্যে এটা কি কেউ জানো কিনা, ভাইকে জানিয়ে ফেলো। ভেরি গুড, এটা হচ্ছে BSA। আমি তোমাদের কাছে যেটা জানতে চাই সেটা হলো BSA এর ফুল ফর্ম কি, সরি, BSA এটার ফুল ফর্মটা তোমাদের কাছে জানতে চাই আমি। ভেরি গুড, বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স, এটা আমরা ব্যবহার করে থাকি। চ্যাট বক্সে একটু লিখে দাও ভাইকে। ভেরি গুড, বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স, বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স, ঠিক আছে? তাহলে আইডিয়া পেয়ে গেলে এখান থেকে কি টাইপের প্রশ্ন থাকতে পারে। এরপরে বলেছে স্টোন কি, 5টা টাইপের ভাইরাসের ব্যাপারে বলেছিল, মনে আছে? স্টোন কি তাহলে ভাইকে বলে ফেলেন। স্টোন কি হবে? এক ধরনের ভাইরাস, কি লিখবো আমরা? কম্পিউটার ভাইরাস, একদম নির্দিষ্ট করে দিলাম, কম্পিউটার ভাইরাস। খুবই দুঃখিত ভাই, বাংলা হাতের লেখাটা খুবই জঘন্য হয়ে গেছে। আচ্ছা, এক ধরনের কম্পিউটার ভাইরাস। এই কম্পিউটার ভাইরাসটা আমরা ইউজ হয়। এখন আমাকে বলো তো, অ্যান্টিভাইরাস হিসেবে আমরা 3টার নাম শিখছিলাম, এগুলো চ্যাট বক্সে একটু জানাও তো। অ্যান্টিভাইরাস 3টা ফ্রি টাইপের, অ্যাভাস্ট, অ্যাভিরা, আর কি বাকিটা জানাও। AVG, ভেরি গুড, অ্যাভাস্ট, অ্যাভিরা, AVG, এগুলো আমরা কি পড়েছিলাম? অ্যান্টিভাইরাস। এগুলোর নামও একটু মনে রাখো, অ্যান্টিভাইরাস আমরা ইউজ করে থাকি। আর পেইড এর মধ্যে ক্যাসপারাস কি অন্যতম, এটাও এখন সারা পৃথিবীতে ব্যবহার করা হয়। PDF মনে আছে? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল
ডকুমেন্ট ফরম্যাট আমরা কিন্তু এই জায়গাটায় ব্যবহার করে থাকতাম। পিডিএফ এর ফুল ফর্ম কি? তাহলে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট আমরা ইউজ করতাম। এখন আমাকে বলো তো, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট আমরা যে ব্যবহার করতাম, এর পাশাপাশি আমরা এখন ইবুকও ব্যবহার করে থাকি। ইবুক কত প্রকার? ভাইকে চ্যাট বক্সে জানায় দাও, এটা কিন্তু খুব জানার কথা। ইবুক কয় প্রকারের? 5 প্রকারের ইবুক আমরা ব্যবহার করে থাকি। এবং তোমাদের জানার কথা, ইবুক পড়ার জন্য আমরা একটা রিডার ব্যবহার করি, ইবুক রিডার। একটা ইবুক রিডারের নাম বলো তো, ইবুক রিডারের নাম বলো তো দেখি। ইবুক রিডার, ভেরি গুড, কিন্ডেল। কিন্ডেল, এটা কিন্তু ভুল হয়, অনেকে অ্যামাজন লিখে ফেলতেছো। ইবুক রিডার হচ্ছে গিয়ে কিন্ডেল। আর কিন্ডেল তৈরি করছে কোন কোম্পানি? এটা হচ্ছে অ্যামাজন। অ্যামাজন, ওই যে ওদের লোগোটার মধ্যে A to Z এবং একটা হাসি মুখ বোঝায়, ঠিক আছে। এরপরে আমাদেরকে বলা হচ্ছে বাংলাদেশে ব্যবহৃত প্রথম বাংলা ফন্টের সফটওয়্যার, এটা আমাদের কাছে জানতে চেয়েছে যে প্রথম বাংলা ফন্টের সফটওয়্যার এটা কোনটা ইউজ হয়েছিল? এটা হয়েছিল বিজয়। আর বর্তমানে তোমরা পার্সোনালি কোনটা ব্যবহার করো বাংলা লেখার জন্য আমাকে জানাও তো। অভ্র, ভেরি গুড, আমি অভ্রই ব্যবহার করি, সবাই দেখি অভ্র, আয় হায়, কেউই বিজয় ব্যবহার করে না, অভ্র ব্যবহার করে। হ্যাঁ, আর এবং অভ্র যে তৈরি করেছে সেও কিন্তু একজন নরডেমিয়ান, ঠিক আছে। তিনি একজন ডাক্তার যদিও, কিন্তু তারপরও তিনি নিজে এটা তৈরি করেছেন এবং এটা ফ্রিতে এখন মানুষকে দেন, ওইটার জন্য উনি কোনো চার্জ রাখেন না। এরকম একটা চমৎকার সফটওয়্যার উনি নিজে তৈরি করেছেন। হ্যাঁ, অভ্র, ঠিক আছে। মেহেদী হাসান, ওনার নাম মেহেদী হাসান, তিনি এটা তৈরি করেছেন। আচ্ছা চলো সামনের দিকে। আইবিএম, এটার ফুল ফর্মটা তোমাদের কাছে জানতে চেয়েছে যে আইবিএম এর ফুল ফর্মটা কি। এটা আমার কাছে একটু জানিয়ে ফেলো তোমরা, ভাইয়াও লিখে ফেলি। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস। তোমাদের হয়তো বা মনে আছে আইবিএম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোম্পানি হিসেবে কাজ করছে, এবং মানে প্রথমকার আধুনিক কম্পিউটার গুলা মার্ক 1 সেটা তৈরির সময় কিন্তু হাওয়ার্ড এইকেন যে ছিলেন, সেই হাওয়ার্ড এইকেন কিন্তু এই আইবিএম এ কাজ করতেন। তারপরে আমাদের আছে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের ব্যাপারে। সেই পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনে কি বলা? স্লাইড প্রদর্শন করার জন্য কিবোর্ড একটা বাটন আমরা প্রেস করতাম। যদি এটা প্র্যাকটিক্যালি দেখানোর, যেটা আমরা সামনের ক্লাসগুলোতে তোমাকে করে করে প্রজেক্ট দেখাবো, অ্যানিমেশন কিভাবে বানাইতে হয়, কিভাবে অ্যাড করতে হয়, 3D অ্যানিমেশন কিভাবে ইউজ করতে হয়, সবগুলো, সেটা হচ্ছে F5, তোমাদের মনে থাকবার কথা, F5 আমরা ইউজ করতাম, ঠিক আছে। তাহলে এই অংশগুলো যদি বুঝে যাও, তাহলে তুমি একদম বেসিক আইডিয়া থেকে যেসব প্রশ্নগুলো আসে চ্যাপ্টার 1 থেকে 4, এবং তোমরা যে যখন ভর্তি হবে, ভর্তি হবার পর এই যে পৃষ্ঠানং গুলো পাশে লেখা, এগুলো কোথাকার পৃষ্ঠানং জানো? উদ্ভাস তোমাদেরকে সাজানো একটা বই দিবে, যার মধ্যে যেসব কোশ্চেন থেকে কলেজ অ্যাডমিশনে সব ধরনের প্রশ্ন আসে, ওই রকম ভাবে উদ্ভাসের ভাইয়ারা পুরোপুরি ভাবে নোট করে করে প্রত্যেকটা টপিক দিয়ে রেখেছে থিওরি সহ, যাতে তুমি পড়লে তোমার ক্লিয়ার হয়ে যায়। সেইটার পৃষ্ঠানং গুলো দিয়ে দিয়েছে যাতে তুমি পড়লে তোমার ক্লিয়ার হয়। সো ইনশাল্লাহ তোমাদের সাথে ওই পেইড ক্লাসগুলোতে দেখা হবে, যেখানে আমরা বেসিক থেকে শুরু করে প্র্যাকটিক্যালি সহ আইসিটি এবং অন্যান্য সাবজেক্টগুলো নিয়েও কথা বলবো। সো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পেইড ক্লাসগুলোতে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে। জবাব আপনাকে অনেক ধন্যবাদ। অর্ঘ ভাই লাস্টে কিছু বলবেন ওদেরকে? তোমরা মনে হয় ম্যাথের লাস্টের পার্টটাতে আমি মনে হয় আরেকটা ক্লাস আছে বলে একটু ফাস্ট চলে গেছিলাম। তোমাদের যদি হচ্ছে আসলে কারোর কোনো প্রবলেম থেকে থাকে ম্যাথের পোর্শনটাতে লাস্টের দিকে স্পেশালি, তোমরা একটুখানি ভিডিওটা রিপিট করে দেখে নিতে পারলে খুব ভালো হয়, ঠিক আছে। যাই হোক, আমি এটুকুই বলতে চাচ্ছি আর কি। তো সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। জাওয়াদ ভাইকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে পড়াইছেন আপনি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, আমি খুবই দুঃখিত, আপনাকে অনেকক্ষণ বসা রাখছি, অনেক কষ্ট দিচ্ছি আমি। না না, ইটস ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর ম্যাথের ক্লাসটা খুবই চমৎকার ছিল। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকো, নিজের বাবা মার প্রতি একটু খেয়াল রাখো। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাইয়া, অর্ঘ ভাইয়া, জবাব ভাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আর স্টুডেন্ট তোমাদেরকে অনেক ধন্যবাদ, এত সময় একসাথে ছিলাম আর কি, মনোযোগ দিয়ে ক্লাসটা করছো আশা করি। তো তোমাদের যদি এখন কোনো কোশ্চেন থাকে তোমরা চ্যাট বক্সে লিখতে পারো, ফেসবুকে যারা আছে তোমার আচ্ছা, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে চ্যাট বক্সে লিখতে পারো, আর ফেসবুকে যারা আমাদের সাথে কানেক্টেড আছে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি এসে দিয়ে দিচ্ছি। আর তোমরা হচ্ছে রুটিনটা মেবি সবাই ডাউনলোড করে নিছো, আর যদিও বা কেউ বাকি থাকো তোমরা হচ্ছে ক্লাসটা শেষ করে ডাউনলোড করে নিও, ওখানে এক্সাম এবং হচ্ছে নেক্সট যে ক্লাস আছে আমাদের সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই আমরা অফলাইনে যাব, সেটা তোমাদেরকে অবশ্যই আগে থেকে জানাই দিব আমরা।
আচ্ছা নিষেধ লিখছো ভাই এইচএসসি অ্যাডভান্স কোর্সে ফার্স্ট এবং সেকেন্ড আচ্ছা এটা পড়ানো হবে কিনা, এটা অবশ্যই জানানো হবে তোমাদেরকে। তুমি হচ্ছে যখন আমাদের রুটিনটা পাবলিশ করবে তখন তুমি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে আমাদের এই পর্যন্তই ছিল। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।